শিশু দিবস ছিল এবং 20 তারিখ আন্তর্জাতিক শিশু দিবস। এই 14 থেকে 20 আমাদের রাজ্যে একটি শিশু সপ্তাহ পালন করা হচ্ছে এবং 2011 সাল থেকে রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়, বেলুড় মঠ, তাঁদের উদ্যোগে আমাদের রাজ্যের সর্বত্র শিশু সপ্তাহ পালন করা হয়ে আসছে এবং রাজ্য সরকারের শিক্ষা দপ্তর থেকে একটা সার্কুলারও সমস্ত স্কুলে দেয়া আছে। আহ, আগামী দিনে, আগামী বছরগুলোতেও যেন এই শিশু সপ্তাহ পালন করা হয়। প্রাইস বহরমপুর, মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত জায়গাতে দীর্ঘদিন যে সমস্ত পিছিয়ে পড়া শিশুরা, কিশোরেরা রয়েছে, তাদের নিয়ে কাজ করছেন তাদের মতো করে। 14 তারিখ থেকে তারাও নানা রকম কর্মসূচি নিয়েছেন। 14 তারিখে মূলত শিশুদের অনুষ্ঠান ছিল। বিভিন্ন শিশুরা মূলত মুর্শিদাবাদ জেলার, তারা কেউ গান করেছে, কেউ আবৃত্তি করেছে, কেউ নাচ করেছে, আমিও ছিলাম কিছু সময়। আর আজকে আমরা আহ, একটা আলোচনার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার অরুণিমা চ্যাটার্জি। অরুণিমা চ্যাটার্জি, আহ, তিনি আমাদের স্নায়ু এবং মানসিক যে স্বাস্থ্য, সেই বিষয়টা নিয়ে তিনি বিশেষজ্ঞ। তিনি এই বিষয়টা নিয়ে দীর্ঘদিন কাজ করছেন। আমাদের মধ্যে আছেন একেবারে তরুণ অনির্বাণ সিনহা। অনির্বাণ আহ, মূলত কলকাতার মানুষ। তিনি আইআইসিটি তে বেশ কিছু কোর্স করছেন, যেগুলো স্পেশালি এবল বা বিশেষভাবে সমর্থ যারা মানুষ, তাদের জন্য। তিনি নিজেও এই বিষয়টা সম্পর্কে প্রতিদিন, প্রতি মুহূর্তে তিনি ফেস করছেন। তিনি সেই বিষয়ে আমাদের আলোকপাত করবেন। আমাদের সঙ্গে আছে আহ, রাধা মুরারি। আপনারা জানেন আমাদের দেশে আহ, নানা কারণে বেশ কিছু ছেলে মেয়েকে সরকারি বেসরকারি হোমে থাকতে হয় এবং বাইরে পরিবারে থাকা একটি শিশু বা কিশোর, তার যেমন সমস্যা এবং সম্ভাবনা রয়েছে, হোমে যারা শিশুরা, কিশোররা রয়েছে, তাদেরও সমস্যা সম্ভাবনা রয়েছে একটু অন্য রকমের। রাধা আমাদের মুর্শিদাবাদের বহরমপুরের শিলায়ন যে একটি হোম রয়েছে, সেই হোমের সুপার। তিনি তার যে সমস্ত মেয়েরা রয়েছে, তাদের অভিজ্ঞতার কথা বলবেন। আর আমাদের সঙ্গে রয়েছেন আহ, অনিন্দ্যকান্তি সিংহ। আমি আগেই বলেছি যে অনিন্দ্যবাবু একটু পরেই আসবেন হয়তো। অনিন্দ্যবাবু মূলত আইনজীবী আমাদের। আপনারা জানেন যে জুভেনাইল জাস্টিস অ্যাক্ট অনুযায়ী আমাদের রাজ্যের সমস্ত জেলায় চাইল্ড ওয়েলফেয়ার কমিটি রয়েছে এবং কলকাতাতেও রয়েছে। তো কলকাতা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির আহ, প্রাক্তন সদস্য উম, অনিন্দ্যবাবু। অনিন্দ্যবাবু আহ, আমাদের যে আইন রয়েছে, বিশেষ করে চাইল্ড রাইটসকে কেন্দ্র করে, শিশু অধিকারকে কেন্দ্র করে আমাদের দেশে যে আইন রয়েছে, সেই আইন নিয়ে তিনি, তার একটা গবেষণা রয়েছে, তার একটি বইও রয়েছে। আহ, তো তিনিও আসবেন, তিনিও আলোচনা করবেন। আহ, আমরা প্রথমেই পরপর শুনবো সকলের কথা, তাদের অভিজ্ঞতার কথা, এবং তারপরে আজকের যারা বক্তারা রয়েছেন, তারা সকলেই আমাদের আহ, যারা দর্শক রয়েছেন তাদের জন্য কিছু সুপারিশের কথা বলবেন। ঠিক মানে আমরা কি করব, এখন আমাদের কি করা উচিত, সেগুলো তারা তাদের অভিজ্ঞতা দিয়ে বলবেন। আর প্রথমেই বলে রাখছি যে
যে আমরা আহ, এখানে যারা আমরা আজকে রয়েছি বক্তারা, তারা সকলেই এই বিষয়ে কাজটা করছি। সুতরাং আমাদের একটা প্রতিদিনের অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতার সাথে হয়তো আপনার অভিজ্ঞতা মিলতে নাও পারে, কিন্তু আমরা যারা এখানে বলছি আজকে তারা তাদের নিজেদের অভিজ্ঞতার কথা বলছি। এবং আরেকটি বিষয় উল্লেখ করতেই হয়, যে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে এই প্যান্ডামিক সিচুয়েশনে শুধু আমাদের দেশের নয়, সারা পৃথিবীর শিশু কিশোরদের একটা খুব খারাপ সময় গিয়েছে, এটা আমরা সবাই বুঝতে পারি কম বেশি। যদিও আজকে আমাদের রাজ্যে 9, 10, 11, 12-এর ছেলেদের মেয়েদের স্কুল খুললো। আহ, আমি দেখছিলাম আমার কয়েকজন শিক্ষক বন্ধু আছে, তারা তারা তাদের যে স্কুলে যে ক্লাস হচ্ছে সেই ক্লাসগুলো তারা শেয়ার করেছিল। তো সেখানে ছেলে মেয়েদের দেখে খুব ভালো লাগছিল আজকে। আহ, এবং আমাদের শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে পরপর সমস্ত ক্লাসগুলো খুলে দেওয়া হবে যদি না আমাদের পরিস্থিতি আবার বদলায়। তো সেক্ষেত্রে আহ, আমরা জানি যে আমাদের শিশু কিশোরদের ও মনের উপর থেকে একটা ভীষণ রকমের চাপ গিয়েছে, এবং অবশ্যই অভিভাবকদের। হ্যাঁ, অনলাইন ক্লাস হয়েছে, ইত্যাদি হয়েছে। আবার এই তো বুঝতে পারছেন যে আমরাই মাঝে মাঝে সময় বহরমপুর শহরে বসেই ভালো নেট পাওয়া যাচ্ছে না, সেখানে ধরুন জলপাইগুড়ির টোটো পাড়াতে বা সুন্দরবনের কুমিরমারিতে সেখানে কি অনলাইনে ক্লাস হয়েছে আপনারা ভালোই বুঝতে পারছেন। তো সেসব নিয়েও আপনারা বলবেন। সবচেয়ে বড় কথা যে আমাদের শিশু কিশোরদের আহ, পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি এবং তাদের মনের উপর যে একটা বিরাট চাপ গিয়েছে, আহ, সেই বিষয়টা আমি প্রথমেই ডক্টর অরুণিমা চ্যাটার্জিকে আমি অনুরোধ করছি যে আপনি যদি এই বিষয়টা আমাদের আলোকপাত করেন। দেখুন, গত আহ গত 2 বছর ধরে আমরা একটা এমন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি যেটা আনপ্রেসিডেন্টেড, অর্থাৎ এর আগে এই ধরনের কোনো পরিস্থিতিতে কেউ পড়েনি। তাতে আমরা বড়রা যেমন ভাবে ভীষণ স্ট্রেসড আউট হয়েছি, ঠিক তেমনই শিশু এবং কিশোররাও কিন্তু ভীষণভাবে স্ট্রেসড আউট হয়েছে, মানসিক চাপের সম্মুখীন হয়েছে। মানসিক চাপ এক্স্যাক্টলি কিভাবে তাদের কি করেছে, সেটা বুঝতে হলে আমাদের প্রথমে জানতে হবে যে এই বয়সে শিশু এবং কিশোর বলতে এক্স্যাক্টলি আমরা কোন কোন বয়সের ছেলে মেয়েদের বোঝাচ্ছি, এবং সেই বয়সের এক্স্যাক্ট কি মানসিক বৃদ্ধি হওয়ার কথা এবং কি উপলব্ধি হওয়ার কথা যেটা কিনা ব্যাহত হয়েছে। এরিক এরিকসন একজন খুব বড় সাইকিয়াট্রিস্ট ছিলেন, উনি একটি সাইকোসোশ্যাল স্টেজেস অফ ডেভেলপমেন্ট দিয়েছিলেন। তাতে একটা মানুষের একদম জন্মানো থেকে মৃত্যু পর্যন্ত মানসিক গঠন কিভাবে পরিবর্তিত হয় এবং প্রত্যেকটা স্টেজে কি হওয়া উচিত এবং সেই পরিস্থিতি না পেলে কি হয়, এটার একটা সুন্দর ব্যাখ্যা আছে। আজকের যে আমাদের টপিক শিশু এবং কিশোরদের মানসিক স্বাস্থ্য, তাতে এডিকশনের 3টে স্টেজ আমাদের সামনে আসে। একটা হচ্ছে, ধরুন, যে সমস্ত বাচ্চারা প্রি স্কুল এজে আছে, অর্থাৎ 3 থেকে 5 বছরের যে সমস্ত বাচ্চারা, সেই সমস্ত বাচ্চাদের যে স্টেজটা, তাকে তিনি বলেছিলেন ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ট। মানে কি? তার মানে হচ্ছে এই বয়সের বাচ্চারা যারা কিনা প্রি স্কুল এজে আছে, 3 থেকে 5 বছরের, তারা সবসময় তাদের পরিবেশের মধ্যে এক্সপ্লোর করে, অর্থাৎ কোনো কিছু একটা নতুন পরিস্থিতি, কোনো কিছু একটা নতুন জিনিস তারা নতুন করে দেখতে শুরু করে, চিনতে শুরু করে, বুঝতে শুরু করে, এবং সেটা তাদের মনের মধ্যে আবার নতুন করে আরো কিছু বোঝার জন্য একটা সাহস যোগ। তো এই এক্সপ্লোরেশনটা সব থেকে ভালো হয় যদি তাদের সেম এজ পিয়ার গ্রুপের মধ্যে রাখা যায়, অর্থাৎ সমবয়সী একটা গ্রুপ অফ চিলড্রেনের মধ্যে তাদের যদি রাখা যায়, তাহলে এই এক্সপ্লোরেশনটা, মানে এই যে নতুন করে নতুন কিছু চেনা জানা খোঁজা, এই যে স্বভাবটা, এটা তাদের খুব ভালো ডেভেলপ করে। সেজন্য এই ফেজটাকে বলা হয় ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ড। এবার এটা একমাত্র সব থেকে ভালো সম্ভব যদি একটা প্রি স্কুল, একটা এমন সিচুয়েশন যেখানে একটা প্লে স্কুল, বাচ্চাকে প্লে স্কুলে দেওয়া হলো এবং সে নতুন করে অনেক কিছু শিখছে। স্কুলে গিয়ে যে সমস্ত বাচ্চার স্পিচে প্রবলেম, তাদের স্পিচ প্রবলেম চলে যায়, তারা একসাথে টিফিন খেতে শেখে, তারা বন্ধুর সাথে মারামারি করে, আবার অনেক কিছু শিখেও আসে।
এবার গত 2 বছর কি প্যান্ডেমিক সিচুয়েশনে এটা কমপ্লিটলি বন্ধ হয়ে গেছে, বাচ্চারা ঘরবন্দি, সুতরাং প্রি স্কুলের বাচ্চারা ঘরবন্দি। তারপরে তাদের মধ্যে এই যে এক্সপ্লোর করার যে টেন্ডেন্সি, নতুন করে কোনো কিছু শেখার যে টেন্ডেন্সি, সেটা ডেভেলপ করবে না। এবং এই ডেভেলপমেন্টাল ডিলে হলে তার ফলে যেটা হবে, সেটা কি হয়, সেটা হয় যে বাচ্চা অত্যধিক ডিমান্ডিং হয়ে যায়, এটা চাই ওটা চাই সেটা চাই, অত্যধিক দূরত্ব হয়ে যায়, এবং কোনো কথাই সে শুনতে চায় না, বাবা মা কোনোভাবে তাকে কোনো কিছু শোনাতে পারছেন না। প্রত্যেকদিন আমি যে পেশেন্ট দেখি তাতে প্রচুর পেশেন্ট এরকম আসে প্রি স্কুল এজের, যারা আগে খুব শান্ত ছিল, ভালো ছিল, কিন্তু এখন খুব ডিফারেন্ট, ডিসওবিডিয়েন্ট হয়ে গেছে। তারা বাবা মায়ের কথা শোনে না, জেদ করে, জিনিসপত্র ছুঁড়ে ফেলে, কোনো কিছু শিখতে চায় না। এবং এর সাথে অ্যাডেড যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে স্মার্টফোন অ্যাডিকশন। এখন বাচ্চারা যেহেতু এত জেদি হয়ে গেছে, ডিমান্ডিং হয়ে গেছে, বাবা মায়েরা সামলাতে পারছেন না, তাই জন্য অনেকেই হয়তো তাকে স্মার্টফোন দিয়ে দিচ্ছেন, একদম ছোট বাচ্চাকে, বা টিভিতে চালিয়ে দিচ্ছেন। এই যে তারা স্ক্রিনে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, তার ফলে তাদের কোনো বিষয়ে মনোযোগ দেওয়ার ক্ষমতা ভীষণভাবে চলে যাচ্ছে। এটা তো গেল প্রি স্কুল এজের কথা। এরপর নেক্সট আমরা যে এজটায় আসবো সেটা হচ্ছে আমাদের চাইল্ডহুড, অর্থাৎ 6 to 11 ইয়ার। এই যে চাইল্ডহুড যে এজটা, এই এজে যে পার্টিকুলার ডেভেলপমেন্টটা হয়, সেই ডেভেলপমেন্টটাকে এরিকসন বলছেন ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফিরিয়রিটি। 6 বছর থেকে 11 বছরের যে বাচ্চা, তাদের কাছে স্কুলের ভূমিকা অনবদ্য একটা ভূমিকা আছে। কারণ কি, না তারা স্কুলে যাবে, স্কুলে টিচারের সাথে তাদের ফেস টু ফেস কমিউনিকেশন হবে, পিয়ার গ্রুপের সাথে, বন্ধুদের সাথে কথা হবে, তারা টিফিনে খেলবে মাঠে, তারা পড়াশোনা করবে, টিচার কোনো কোশ্চেন জিজ্ঞেস করলে তারা উত্তর দেবে, তারা কেউ একজন না পারলে আর একজন পারছে, তাহলে বাড়িতে এসে তার একটা ইচ্ছে হবে যে না তাহলে আমিও পড়ে যাই। টিচার হয়তো কাউকে খুব ভালো বললেন, অ্যাপ্রিসিয়েট করলেন, সেটা পরের দিকে তাকে উদ্বুদ্ধ করবে যে আমিও ভালো বলি, তার ফলে আমিও অ্যাপ্রিসিয়েটেড হব। অর্থাৎ এই যে এজটা 6 to 11 ইয়ার, এই এজটাতে একটা রিইনফোর্সমেন্টের, রিইনফোর্সমেন্ট মানে, মানে পজিটিভ রিইনফোর্সমেন্ট, মানে আপনি কোনো কিছু একটা ভালো করছেন, একটা 6 থেকে 11 বছরের বাচ্চা সে স্কুলে ভালো করছে, বাড়িতে ভালো করছে, সে যে প্রাইভেট টিউটরের কাছে করছে তার কাছে ভালো করছে, এবং যখনই সে কিছু একটা ভালো পারছে, তাকে পিঠ চাপড়ে দেওয়া, তাকে সাবাস বলা, এই যে জিনিসটা, এটা তখনই সম্ভব যখন সবকিছু ওপেন থাকবে, যখন সে রেগুলার স্কুলে যেতে পারবে, রেগুলার টিউশনে যেতে পারবে, বাড়িতে সে সবার সাথে কমিউনিকেট করতে পারবে প্রপারলি, বাড়িতে আত্মীয় স্বজনরা আসবে। এবার এটাও কমপ্লিটলি বন্ধ হয়ে গেছে। এর ফলে যেটা হয়েছে, এই স্টেজে যেটা ওই এরিকসন বলেছেন যে ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফিরিয়রিটি। ইনফিরিয়রিটি মানে কি, একটা হীনমন্যতা, মানে আমি পারি না, মানে সেলফ কনফিডেন্সের অভাব। গত 2 বছরের এই যে করোনা লকডাউন, এই যে সাফোকেটিভ একটা এনভায়রনমেন্ট, তার ফলে বাচ্চারা কিন্তু ভীষণভাবে সেলফ কনফিডেন্স লুজ করেছে। সেটা যারা আমরা এই স্নায়ু মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে যারা আমরা দেখছি ডে ইন অ্যান্ড ডে আউট এই এজের স্টুডেন্টদের, তাদের বাইরে থেকে দেখলে দেখা যাচ্ছে কি না, ছেলেটা খুব অবাধ্য হয়ে গেছে, কোনো কথা শুনে না, সারাক্ষণ অনলাইন ক্লাসের বাহানা দিয়ে স্মার্টফোন দেখে, নয়তো টিভি দেখে, আর নয়তো গেম খেলে। আর বাবা মা আগে কিছু বললে শুনতো, এখন শোনে না। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সে কোনো কিছু মনে রাখতে পারে। আগে যে ছেলেটা খুব ভালো মনে রাখতে পারতো, এখন কোনো কিছু পড়ালেও সে মনে রাখতে পারছে না। অনেক পেশেন্ট আমাদের কাছে আসেন, মানে বাবা মা আসেন, যে আমার ছেলের কি বুদ্ধি কমে গেল এই 2 বছরে, আগে অত ভালো মনে রাখতে পারতো, এখন মনে রাখতে পারছে না, কি প্রবলেম হচ্ছে? প্রবলেমটা এটাই যে এই যে দীর্ঘদিন তারা তাদের বন্ধু বান্ধব, তাদের স্কুল, তাদের সমবয়সী সবকিছু থেকে ডিট্যাচড হয়ে আছে, তার ফলে দুতরফে ক্ষতি হয়েছে। একটা হচ্ছে তাদের মধ্যে কমিউনিকেটিভ যে স্কিল ডেভেলপ করার দরকার ছিল সেটা তৈরি হয়নি, আর দ্বিতীয়ত তারা ভীষণভাবে স্ক্রিনে অ্যাডিক্টেড হয়ে পড়েছে। এরকম বহু আমরা পাই যে, ধরুন বাচ্চাকে স্মার্টফোন দেওয়া হয়েছে বা ল্যাপটপ দেওয়া হয়েছে অনলাইন ক্লাসের জন্য, এবার বাবা মা দুজনেই ব্যস্ত, সেখানে তার পাশে সবসময় বসে থাকা সম্ভব নয়। বাচ্চা কিন্তু দুটো ক্লাসের মধ্যে যে গ্যাপ, অর্থাৎ একটা ক্লাসের পর আর একটা ক্লাস শুরু হবে, হয়তো ইন বিটুইন একটা হাফ 1 আওয়ারের গ্যাপ আছে, সেখানে সে ইউটিউবে কিন্তু অন্য কিছু দেখছে। আবার আরো এক ধাপ এগিয়ে এরকমও হচ্ছে যে ক্লাসে জয়েন করে আছে, কিন্তু আসলে ইউটিউবে ভিডিও দেখছে।
এই নিয়ে বাড়িতে বকাবকি, মারামারি, একটা প্রচন্ড নেগেটিভ এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে, ক্রিটিসিজম হচ্ছে, বাচ্চাকে কম্পেয়ার করা হচ্ছে অন্য কারোর সাথে, এবং তার ফলে কি হচ্ছে, সে আরো পিছিয়ে যাচ্ছে। কারণ এই এজটা এমন একটা ডেভেলপমেন্টাল এজ, এই বয়সে যদি বাচ্চাকে খুব বেশি কম্পেয়ার করা হয়, অর্থাৎ কারোর সাথে তুলনা করা হয়, তুই এটা পারিস না, অমুকে এটা পারে, তোর দ্বারা কিছু হবে না, তোর জীবন শেষ হয়ে গেছে, এই যে নেগেটিভ কথাগুলো, আমরা অনেক সময় বাবা মায়েরা, কিন্তু আমরাও ভীষণ স্ট্রেসের মধ্যে আছি গত 2 বছর ধরে, ভীষণভাবে চিন্তিত আছি আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে, সেজন্য অনেক ক্ষেত্রেই আমরা নিজেরা ভীষণ অ্যাংজাইটিতে ভুগছি, টেনশনে ভুগছি, এবং অনেকেই আমরা হয়তো মানসিক অবসাদের শিকার হয়ে পড়েছি। তার ফলে আমরা আমাদের বাচ্চাকে যে একটা পজিটিভ হোল্ডিং এনভায়রনমেন্ট দেওয়ার কথা, যে পরিবেশের মধ্যে বাচ্চার মানসিক ডেভেলপমেন্টটা প্রপারলি হবে, সেটা আমরা দিতে পারছি না। তার ফলে কি হচ্ছে, না তার ফলে বাচ্চা ভীষণভাবে ক্রিটিসাইজড হচ্ছে, বাচ্চাকে কম্পেয়ার করা হচ্ছে, এবং বাচ্চার মধ্যে একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স ডেভেলপ করছে, একটা হীনম্মন্যতা বোধ ডেভেলপ করছে। অনেক বাচ্চা আমার কাছে এসে বলে, আমি মনে রাখতে পারি না, আমার দ্বারা হবে না। আসলে ব্যাপারটা হচ্ছে যে স্মার্টফোন বা যে কোনো স্ক্রিন অ্যাডিকশন আমাদের ব্রেনের সামনের যে অংশটা, অর্থাৎ এই যে সামনের অংশটা, এটাকে আমরা বলি ফ্রন্টাল লোব। এই ফ্রন্টাল লোবে নিউরোনাল ডিজেনারেশন করে, অর্থাৎ ফ্রন্টাল লোবকে ড্যামেজ করে। আর এই ফ্রন্টাল লোবটাই আমাদের কোনো বিষয়ে অ্যাটেনশন এবং কনসেন্ট্রেশন, অর্থাৎ মনোযোগের জন্য জরুরি। তো তাহলে এই যে গত 2 বছর ধরে বাচ্চারা স্মার্টফোনে অ্যাডিক্টেড হয়ে আছে, স্ক্রিনে অ্যাডিক্টেড হয়ে আছে, তার ফলে শুধু যে তাদের চোখের পাওয়ার বাড়ছে, তাদের মেন্টাল হেলথের ক্ষতি হচ্ছে, তারা মানে ডিফাইন্ড হয়ে যাচ্ছে, অবাধ্য হয়ে যাচ্ছে, জেদি হয়ে যাচ্ছে, দুরন্ত হয়ে যাচ্ছে, হাইপার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, শুধু তাই নয়, তাদের কিন্তু ব্রেন ড্যামেজ হচ্ছে, তাদের নিজেদের অজান্তেই ব্রেন ড্যামেজ হচ্ছে, এবং যে ড্যামেজটা খুব ধীরে ধীরে হচ্ছে বলে বাবা মায়েরা হয়তো প্রথম দিনই বুঝতে পারছেন না, কিন্তু এট দ্য এন্ড অফ 2 ইয়ার্স তারা এসে দেখছেন যে তাদের বাচ্চার যে পারফরমেন্স ছিল, যতটা সহজে সে মনে রাখতে পারতো, বলতে পারতো, সেগুলোতে একটা ড্রাস্টিক চেঞ্জ হয়েছে। তারা অবাক হয়ে যাচ্ছেন, তারা ভাবছেন যে আমার বাচ্চা তো খুব ভালো মনে রাখতে পারতো, হঠাৎ করে কি হলো। বাচ্চার লেখার অভ্যেস নষ্ট হয়ে গেছে। যারা ধরুন একদম ছোট বাচ্চা, 6, 7, 8, ক্লাস 1, 2, 3 এইসবে পড়ে, তাদের ক্ষেত্রে এই যে অনলাইন ক্লাস হচ্ছে, অনলাইন পরীক্ষা হচ্ছে, একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, যে অনলাইন ক্লাস ক্যান নেভার বি এ সাবস্টিটিউট ফর অফলাইন ক্লাস। অফলাইন ক্লাসে যে যে বেনিফিট, সেটা কখনোই অনলাইন ক্লাসে দেওয়া সম্ভব না। অনলাইন ক্লাসে বাচ্চাকে কি করা হচ্ছে, একটা অনলাইন কোশ্চেন পেপার পাঠানো হচ্ছে, মাল্টিপল চয়েস কোশ্চেন পেপার, সেখানে সে টিক দিচ্ছে, এবং বাড়িতে যখন তাকে বলা হচ্ছে যে তুমি তো আহ, লেখো, তোমার কোশ্চেন অ্যান্সার স্কুল খুলে গেলে তো তোমাকে খুব ধরনের লিখতে হবে, সে কিন্তু লিখতে চাইছে না, এবং তার লেখার হ্যান্ডরাইটিং খারাপ হয়ে গেছে। এরকম বহু বাচ্চা আমার কাছে আসে, যারা পড়ে মনে রাখতে পারছে না, প্রপারলি লিখে উঠতে পারছে না, হ্যান্ডরাইটিং খারাপ হয়ে গেছে, স্লো হয়ে গেছে। এগুলো হচ্ছে আমাদের এই 2 বছরের যে করোনা সাফোকেশন, সেটা এই 6 to 11 ইয়ার্সে এইভাবে এফেক্ট করেছে। চলে আসে আমাদের থার্ড গ্রুপে, যেটা হচ্ছে 12 to 18 ইয়ার্স, অর্থাৎ যেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ইয়ার্স অফ এ ম্যানস লাইফ, অফ এ পার্সনস লাইফ, যেটা হচ্ছে অ্যাডোলেসেন্স বা বয়স সন্ধিক্ষণ। এই যে বয়স সন্ধিক্ষণ, এই স্টেজটাতে যে ডেভেলপমেন্টটা হয়, সেটা হচ্ছে আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন। মানে কি, ধরুন এই যে একটা বাচ্চা শৈশব থেকে কৈশোরে পদার্পণ করলো, তার যে শুধুমাত্র শারীরিক ডেভেলপমেন্ট তা কিন্তু নয়, এই যে হরমোনস গুলো, যে সেক্স হরমোনস গুলো কাজ করে তার শারীরিক ডেভেলপমেন্ট করছে, শৈশব থেকে তাকে কৈশোরে পদার্পণ করাচ্ছে, সেই সেম হরমোন গুলো ব্রেনের ওপর কাজ করছে, এবং ব্রেনের ওপর কাজ করে একটা পার্টিকুলার ডেভেলপমেন্ট করছে, যেটাকে আমরা বলি রেবেলিয়াসনেস। রেবেলিয়াসনেস মানে কি, সব ব্যাপারে একটা যুদ্ধান্দেহী ভাব। আমি বড় হয়ে গেছি, তার মনের মধ্যে একটা দ্বৈত সত্তা কাজ করে। একটা সত্তা তাকে বলে তুমি বড় হয়ে গেছো, তোমার আর বাবা মায়ের ঘেরাটোপে থাকার দরকার নেই, তুমি নিজে যে ডিসিশন নেবে বা তোমার বন্ধুদের কাছ থেকে যে ইনফরমেশনটা পাবে, সেটাই ঠিক, বাবা মা যা বলছে তা ভুল। আবার মনের আর একটা সত্তা সাইমালটেনিয়াসলি তাকে বলে যে না, তুমি এখনো ছোট।
গুগল একটু অফ হয়ে গেল মাইকটা দেখতে। হ্যালো, শোনা যাচ্ছে কি? হ্যালো। হ্যাঁ, হ্যাঁ শোনা স্যার, শোনা যাচ্ছে এবার। যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অরুণিমা বলতে বলতে থেমে গেলেন, কোনো কানেকশনে গোলমাল আছে কিনা বুঝতে পারছি না। অরুণিমা কি লাইনে আছেন? হ্যালো, অরুণিমা লাইনে আছেন? আচ্ছা, আমরা অরুণিমাকে চেষ্টা করছি, আহ, পরে আবার শুনবো। আহ, খুব সুন্দর করেই অরুণিমা আমাদের যে মূল সমস্যাগুলো আমাদের শিশু কিশোরদের মধ্যে হয়েছে সেগুলো খুব আলোকপাত করছিলেন, ধরে ধরে আলোকপাত করছিলেন। পরে নিশ্চয়ই আবার তাকে পাবো। আমরা এবার চলে যাই একটু অনিন্দ্যকান্তি সিনহা আছেন? অনিন্দ্যকান্তি সিংহ আছেন? আচ্ছা, আমরা এবারে রাধা মুরারি কাছে একটু শুনবো। রাধা মুরারি, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যালো। শুনতে পাচ্ছি। আচ্ছা রাধা, হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। আ- আচ্ছা, আপনি এবারে একটু আমাদের আলোকপাত করুন যে এই যে দীর্ঘ সময়ে গত দেড় দু বছর ধরে বিশেষ করে হোমের ছেলে মেয়েদের কি কি সুবিধা অসুবিধা হয়েছে, তারা কেমন আছে, সেইগুলো যদি আপনি একটু বলেন। রাধা মুরারি। নমস্কার, আমি রাধা মুরারি, শিলায়ন হোম ফর গার্লসের সুপারিনটেন্ডেন্ট হিসাবে কর্মরতা। এই প্যান্ডেমিক সিচুয়েশন একটা নতুন অভিজ্ঞতা এনে দিয়েছে। একজন আহ, মা হিসাবে শুধু নয়, একজন সুপারিনটেন্ডেন্ট, একজন অফিসের সুপারিনটেন্ডেন্ট হিসাবেও আমার একটা নতুন অভিজ্ঞতা হয়েছে। যেই অভিজ্ঞতা এক ধরনের বলা যায় যে বিরল অভিজ্ঞতা। কারণ আমরা যখন কোনো পরিবারে যখন বাস করি, সেই পরিবারের যে সমস্ত শিশু বা কিশোরেরা রয়েছে, তাদের সম্বন্ধে কিন্তু আমাদের একটা ধারণা থাকে, বাড়ির বাচ্চাদের সম্বন্ধে একটা ধারণা থাকে, তার কি রকম শারীরিক অসুবিধে বা মানসিক অসুবিধে রয়েছে, বা তার কি রকম কি রিয়াকশন মুড রয়েছে, সেগুলো সম্বন্ধে কিন্তু আমাদের প্রত্যেকের ধারণা থাকে। কিন্তু যখন হোমের প্রশ্নে আসি, সেখানে বিভিন্ন রকমের বাচ্চা থাকে, এবং সেই বাচ্চা, সে মানসিকভাবে বিপর্যস্ত বাচ্চা হতে পারে, শারীরিকভাবে কোনো ভিক্টিমাইজ বাচ্চা হতে পারে। এই সমস্ত বাচ্চাদের কখন কি সমস্যা এবং কখন কোন সমস্যা হতে পারে, কিভাবে হতে পারে, কিভাবে তার সলিউশন হতে পারে, এটা কিন্তু একটা আমাদের কাছে একটা বিশাল রহস্যময় ব্যাপার। আমরা যারা হোমে কাজ করি, মানে নিত্য নতুন অভিজ্ঞতা আমাদের কাছে আসতে থাকে বাচ্চাদের মাধ্যমে। তো এই করোনা পরিস্থিতিতে আমরা যে সমস্ত সমস্যাগুলো বেশিরভাগ ফেস করেছি, তাদের মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে মানুষের একটা জীবনযাত্রার বিরাট পরিবর্তন এসেছে, এবং সেটা তাদেরকে বোঝাতেই আমাদের বহুদিন সময় লেগেছে বাচ্চাদেরকে, যে এই রকম একটা ভাইরাস রয়েছে, যেটা মারণ ভাইরাস এক প্রকারের, যার জন্য গোটা পৃথিবী লড়াই করছে। এর থেকে বাঁচতে গেলে আমাদেরকে এই রকম ভাবে চলতে হবে। একেতেই বাচ্চারা বিভিন্ন বিধিনিষেধের মধ্যে, হোমের মধ্যে বিভিন্ন বিধিনিষেধে তারা আটকে থাকে নিজস্ব ডরমেটরিতে। একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী তাদেরকে জীবনযাত্রায় ছাড়া হয়। এই টাইমে খাওয়া, এই টাইমে স্নান, এই টাইমে খেলা, এই টাইমে বিভিন্ন রকমের কাজকর্ম। একেতেই তারা বিভিন্নভাবে টাইম বাউন্ডিং এর মধ্যে থাকে। তার উপর এই সিচুয়েশন, তাদের উপর যেন মনে হয়েছিল যে তাদেরকে আমরা এক্সট্রা একটা বোঝা চাপিয়ে দিয়েছি, এবং এর ফলে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়। শুধু শারীরিক সমস্যা নয়, বিভিন্ন মানসিক সমস্যাও তৈরি হয় বাচ্চাদের।
প্রথমে যদি বলি যে শারীরিক যে সমস্যা, সেগুলোতে দেখা যাচ্ছে যে বাচ্চাদের মধ্যে খাবারের প্রতি অনীহা, তারপরে অনেকের আবার ওবেসিটি, এই জিনিসগুলোও আমাদের এখানে দেখা দিচ্ছে। অনেকের বিভিন্ন রকমের শারীরিক প্রবলেম হচ্ছে, যে খেলাধুলো বা স্কুল যাওয়া, যে নিয়মিত যে স্কুল, যে সমস্ত বাচ্চারা আমার এখান থেকে স্কুলে যায়, সেই সমস্ত বাচ্চারা যেহেতু দীর্ঘদিন যাবৎ স্কুলে যেতে পারছে না, তার জন্য তাদের বিভিন্ন রকমের শারীরিক অসুবিধা দেখা দিচ্ছে, কারণ যে টাইমে যে সেই কাজটা করতো সেই টাইমে তার হচ্ছে না। এর সঙ্গে যদি বলা হয় যে মানসিক অসুবিধে, তো সেক্ষেত্রে অ্যাগ্রেসিভনেস, বিভিন্ন হার্মফুল টেন্ডেন্সি, এবং যারা বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে বাচ্চারা আসে, মেন্টালি ইল বাচ্চা যারা রয়েছে, তাদের মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সি, এই সবগুলো মানে বেশি মাত্রায় বেড়ে গেছিল। তার জন্য বিভিন্নভাবে কাউন্সিলিং সাপোর্ট তাদেরকে দেয়া হয়েছিল, এখনো পর্যন্ত চলছে সেগুলো। আমাদের প্রতিটা গভর্নমেন্ট রান হোম হোক বা এনজিও রান হোম হোক, সেখানে কাউন্সিলর পদে কাউন্সিলর থাকেন, এবং উনি যথাযথভাবে প্রতিটা বাচ্চার পরিস্থিতি অনুযায়ী কাউন্সিলিং করা হয়। এই পরিস্থিতিতে এই সমস্যা এতটাই পরিমাণে বেড়েছে বিভিন্ন হোমে পশ্চিমবাংলার, যে আমাদের দপ্তর, আমাদের যে কলকাতা ইউনিভার্সিটি রয়েছে, সেখান থেকে এই যে উম, সেখান থেকে কাউন্সিলিং এর ব্যবস্থা করা হয়, এবং একটা শিডিউল ধরে বাচ্চাদেরকে কাউন্সিলিং যথাযথভাবে এখনো পর্যন্ত করানো হচ্ছে। আর শিক্ষার সমস্যা তো একটা রয়েইছে, যে সমস্ত সিএনসিপি বাচ্চারা রয়েছে এখানে, আমার এই হোমে বিভিন্ন ধরনের বাচ্চা থাকে, তার মধ্যে একটা ক্যাটাগরি হচ্ছে সিএনসিপি, চাইল্ড নিড কেয়ার অ্যান্ড প্রোটেকশন, এবং আরেক ধরনের বাচ্চা থাকে যাদেরকে বলা হয় সিসিএল, চাইল্ড কনফ্লিক্ট উইথ ল। তো যারা কনফ্লিক্টেড, যে কোনো ভাবে কনফ্লিক্টেড হয়ে আসে ল এর সাথে, তাদেরকে সাধারণত আমরা স্কুল বা কলেজে এডুকেশনের জন্য বাইরে পাঠাই না, তাদের একটা সেফটির ম্যাটার থাকে। আর চাইল্ড নিড কেয়ার অ্যান্ড প্রোটেকশন, এই সমস্ত বাচ্চাদের সব ক্যাটাগরিকেই আমরা স্কুলে অ্যাডমিশন করাতে পারি না, অনেক বিধিনিষেধও রয়েছে। এদের মধ্যে যারা অরফ্যান, অ্যাবান্ডন, স্যারেন্ডার বা বহুদিন ধরে মিসিং রয়েছে, যাদের ফ্যামিলির কোনো ট্রেস আউট করা যাচ্ছে না, এরকম বাচ্চাদেরকে স্কুলে অ্যাডমিশন করানো হয়। তো সেক্ষেত্রে এই যে বিভিন্ন স্কুলে আমার বাচ্চারা, নিয়ারেস্ট যে সমস্ত ইয়েগুলো, নিয়ারেস্ট বা নিয়ারার যে স্কুলগুলো রয়েছে, হাই স্কুল, সেগুলোতে বাচ্চারা যায়। তো এই যে ক্লাসের যে শিডিউল, সেটাও আমাদেরকে আহ ঠিকঠাক ভাবে পরিচালনা করার জন্য অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। যদি কোনো ডিভাইস আছে, তো সেই ডিভাইসটা অতগুলো বাচ্চার জন্য টাইম বাই টাইম সেটাকে অপারেট করার জন্য আমাদের কোনো নির্দিষ্ট কোনো স্টাফও ছিল না। রোস্টার ডিউটি অনুযায়ী যেরকম ভাবে স্টাফেরা ছিলেন সেরকম ভাবে করানো হয়েছে, সেখানে একটা বিরাট মানে অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। কারণ মানুষের বাড়িতে একটা বা দুটো বা তিনটে বাচ্চা, বাড়িতে মোবাইল ফোন বা অন্যান্য গেজেটস দিয়ে বাচ্চাদের ক্লাস কিন্তু অনলাইন ক্লাস করানো গেছে, আর ওখানে একটা হিউজ বাচ্চা, 30টা 40টা বাচ্চা একসঙ্গে পড়াশুনো করে। অতগুলো বাচ্চাকে সেই সারাদিন রোটেশনালি অনলাইন ক্লাস করানো, হ্যাঁ, তারপরে তার বিভিন্ন ইনস্টিটিউট থেকে যে ইয়েগুলো পেয়ে সেগুলো ঠিকঠাক ফুলফিল করাতে বহু মানে সমস্যা করতে হয়েছে। এরপরে হচ্ছে যে খাদ্যাভ্যাসের যে পরিবর্তন করা হয়েছে, সেখানে বিভিন্ন জায়গার বাচ্চা রয়েছে, বিদেশের বাচ্চা রয়েছে, ভারতের বাইরের বাচ্চা, পশ্চিম বাংলার বাইরের অন্য কোনো রাজ্যের বাচ্চা রয়েছে, তাদের খাদ্যাভ্যাস বিভিন্ন রকমের, হ্যাঁ, সেইগুলোকে আমাদেরকে মেনটেন করা, এগুলোর ফলে একটা অন্যরকম একটা পরিবেশই তৈরি হয়েছে। এবং সবচাইতে বড় কথা, যে বাচ্চাদের যে বিভিন্ন রকমের অনুষ্ঠানগুলো হতো, যেমন প্রতি মাসে একবার করে জন্মদিন পালন করা হয়। জন্মদিন মানে দেখা গেল এটা নভেম্বর মাসে যে কোনো একটা ডেতে
সেলিব্রেট করা হবে, মানে নভেম্বরের মাসে যতজনের জন্মদিন পড়বে সবারই জন্মদিন ওই একটা ডেতে পালন করা হয়। তো এই সব জিনিসগুলো যেহেতু সোশ্যাল ডিস্টেন্স মেনটেন ইত্যাদি এই সবগুলোর জন্য আমরা ইয়ে করেছি, এগুলো করতে পারছি না। বা অন্যান্য যে সমস্ত অনুষ্ঠানগুলো ছিল, বাইরে পুজো পরিক্রমা, তারপরে স্পোর্টস রয়েছে, এই সমস্তগুলো সোশ্যাল ডিস্টেন্সের জন্য বাচ্চাকে করাতে পারতাম না, করাতে পারিনি। যার ফলে বাচ্চাদের মধ্যে অন্যরকম একটা রিয়াকশন তৈরি হয়েছে, বাচ্চাদের মধ্যে বিভিন্ন রকম ভাবে সমস্যা তৈরি হয়েছে। একেতেই তারা কোথাও যেতে পারে না, বছরের পর বছর কত বাচ্চা রয়েছে যারা এখানেই থেকে গেছে, যাদের এটাই বাড়ি। যার ফলে আমাদেরকে এই হোমের যারা স্টাফ রয়েছি, আমাদের তো 24 ঘন্টা, আমার ডিউটি তো 24 ঘন্টা অন ডিউটি আমি, মানে 365 × 24, এটা হচ্ছে আমার ডিউটি। তো সেক্ষেত্রে এই কোনো বাচ্চার যদি জ্বর হয়েছে তো তার জন্য আইসোলেশন, নতুন কোনো বাচ্চা এলে তার জন্য কোয়ারেন্টাইন, মানে সমস্ত কিছুর ব্যবস্থা, একাধারে হোম, একাধারে সেটা ডাক্তারখানা, একাধারে হসপিটাল, মানে সমস্ত রকমের ইয়ে করানো হয়েছিল, মানে করতে হয়েছে আমাদেরকে। এখনো পর্যন্ত সেই সিস্টেম আছে। করোনা যতদিন থাকবে আশা করি ততদিন থাকবে। হ্যাঁ রাধা, এবার রাধা আপনি হুম। ঠিকই বলেছেন। আপনি আমাদের হোমের ছেলে মেয়েদের কিরকম অবস্থান আছে আপনি আমাদের আলোকপাত করলেন। তো আমরা পরে আবার শুনবো আপনার কাছে, আপনি সমস্যার কথা বললেন, আহ নিশ্চয়ই সমাধানও আছে, আমরা পরে আপনার কাছ থেকে আবার শুনবো। ডাক্তার অরুণিমা চ্যাটার্জি আবার এসে গেছেন। অরুণিমা, আপনি শেষ করেছিলেন মানে যে পরিবেশ দিতে পারছি না, মানসিক অবসাদের শিকার হয়েছে, এখানে আপনি থেমে গিয়েছিলেন। এরপর থেকে যদি হ্যাঁ, আপনি এক্স্যাক্টলি, একটু আমার বলেন। ফোনটা হঠাৎ করে হ্যাঁ না হ্যাঁ, শাট বুঝতে ডাউন পেরেছি, করে বুঝতে দিয়েছিল। বুঝতে পেরেছি হ্যাঁ, আপনি সরি, মানে হ্যাঁ। ভেরি সরি ফর না না, দ্যাট। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আসলে আপনি আমি ওইখানটা যে জায়গাটা, হ্যাঁ হ্যাঁ, আমি অবসাদের যে শিকার। জায়গাটায় ছিলাম সেটা হ্যাঁ। হচ্ছে যে, হুম। দেখুন এই যে অ্যাডোলেসেন্স বা বয়ঃসন্ধিক্ষণ যে এজটা, এই সময়টায় সব থেকে, মানে এটা একটা মানুষের জীবনের সব থেকে ইম্পর্টেন্ট সময়, কারণ এই সময়টা একটা শিশু কৈশোরে পদার্পণ করলো, এবং তারপরে তার মধ্যে নানা রকম ফিজিওলজিক্যাল চেঞ্জেস হচ্ছে, শারীরিক গঠনে পরিবর্তন হচ্ছে এবং মানসিক গঠনে পরিবর্তন হচ্ছে। তো এখানে এই সময়টায় পিয়ার গ্রুপের, মানে বন্ধুদের একটা বিরাট ভূমিকা আছে, এবং টিচার্সদের একটা বিরাট ভূমিকা আছে। একটা বাচ্চা স্কুলে গেল, সে বন্ধুদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারে, যেটা হয়তো সে তার বাড়িতে বাবা মায়ের সাথে শেয়ার করতে পারছে না। সব বাবা মা হয়তো সেরকম ফ্রেন্ডলি নয়, অনেকেই হয়তো অথরিটেটিভ। তো সেখানে বন্ধুদের সাথে শেয়ার করার একটা জায়গা আছে, যে টিচারকে তার পছন্দ তার কাছে শেয়ার করার একটা জায়গা আছে। তো এই যে মানসিক গঠন, যেটা মানসিক সমৃদ্ধি পাওয়া, এই যে জিনিসটা হওয়া উচিত ছিল, সেটা গত 2 বছর ধরে বন্ধ আছে। এবার এই স্টেজটাতে আমরা আমরা যেটা দেখি, যে যদি এই স্টেজে ডেভেলপমেন্টাল ডিলে হয় বা বন্ধ থাকে নর্মাল ডেভেলপমেন্ট, তাহলে যেটা হয় সেটাকে আমরা বলি আইডেন্টিটি ক্রাইসিস। মানে কি, বাচ্চার মধ্যে একটা অদ্ভুত ক্রাইসিস ডেভেলপ করে, যে আমি বাবার মতো হবো না মায়ের মতো হবো, না আমার কোনো বন্ধুর মতো হবো, না টিচারের মতো হবো। এই যে একটা ভীষণ, মানে দোলাচল মনের মধ্যে কন্টিনিউয়াস চলতে থাকে, তার ফলে দেখা যায় অনেক ক্ষেত্রে বয়সন্ধিক্ষণের বাচ্চারা ভীষণ অ্যারোগ্যান্ট হয়ে যাচ্ছে। মানে কথা বললে খুব বাজেভাবে উত্তর দিচ্ছে। যে বাচ্চাটি আগে খুব সুশীল ছিল, তার মধ্যে এমন অনেক খারাপ স্বভাব বা অনেক কিছু গুণ, আমরা খারাপ গুণ দেখতে পাচ্ছি, যেটা একেবারেই অনভিপ্রেত। এবার এখানেও কিন্তু এই স্মার্টফোন অ্যাডিকশনের ব্যাপারটা চলে আসছে, যে অ্যাডোলেসেন্ট বাচ্চাকে যখনই আমরা স্মার্টফোন দিয়ে দিচ্ছি, ইন্টারনেট দিয়ে দিচ্ছি, তার, যেহেতু তার শরীরে ফিজিওলজিক্যাল নানা রকম চেঞ্জেস হচ্ছে, তার মধ্যে কিউরিওসিটি বাড়ছে নানা রকমের, আহ মানে কি হয়, কি ব্যাপার, এগুলো নিয়ে একটা ভীষণ কিউরিওসিটি। এবার যেহেতু বন্ধুদের সাথে যোগাযোগ হচ্ছে না, টিচারের কাছে যেতে পারছে না, বাড়িতে বাবা মাও হয়তো সেভাবে সময় দিতে পারছেন না, তারা ভীষণভাবে নেট সার্চ করছে, এবং নেটে হয়তো তারা এমন কিছু জায়গায় পৌঁছে যাচ্ছে, এমন কিছু সাইট দেখে ফেলছে, এমন কিছু মানে খারাপ জিনিস কিছু তারা ইনভাইট করছে, যেটা একেবারেই অভিপ্রেত নয়। এবং যার ফলে এই সময়ের যে ডেভেলপমেন্টটা হওয়া উচিত ছিল, যে একটা ভীষণ সেলফ আইডেন্টিটি ডেভেলপ করা, কারণ এই কৈশোরই তো আলটিমেটলি আমাদের ভবিষ্যৎ। তাহলে এই বয়সটাতে তার ভ্যালুস কি হবে, সে তার মূল্যবোধ কি জাগবে, কোনটা ঠিক কোনটা ভুল, এই যে বোধ তার মধ্যে তৈরি হবে, সেইটা হচ্ছে না, সেটা থেমে যাচ্ছে। এবং
বাবা মাও ভীষণভাবে পাজলড এই সময়টার মধ্যে যে কিভাবে পেরেন্টিং করব। মানে একটা অ্যাডোলেসেন্ট বাচ্চা মানে ভীষণ স্টর্মি, ঝড়ঝঞ্ঝা বহুল একটা পরিস্থিতি। সেখানে বাবা মা ফ্রেন্ডলি হবেন নাকি খুব অথরিটেরিয়ান হবেন, যা বলবেন তাই করতে হবে, এরকম একটা মানসিক গঠন তৈরি করবেন, কি করবেন? বাবা মায়েরা ভীষণভাবে এই জায়গাটায় পাজলড হয়ে যাচ্ছেন। এবং সেখানে করোনা প্যান্ডেমিক 2 বছর ধরে স্কুলটা কমপ্লিটলি অফ হয়ে যাওয়ার ফলে অ্যাডেড যে ডিসঅ্যাডভান্টেজ গুলো হয়েছে স্মার্টফোনের ফলে, যে স্মার্টফোন অ্যাডিকশন, গ্যাজেট অ্যাডিকশন, এবং বন্ধুদের সাথে কোনো কমিউনিকেশন নেই, টিচার্সদের সাথে কোনো কমিউনিকেশন নেই, সেই অর্থে ফেস টু ফেস কমিউনিকেশন নেই, এটা তাদের ভীষণভাবে ব্রেন ডেভেলপমেন্টে একটা মানে খারাপ এফেক্ট আনছে। এবং আমাদের যারা আমরা মানসিক রোগ নিয়ে কাজ করি, অনেক বড় বড় মানসিক অসুখ আছে যেটা এই অ্যাডোলেসেন্ট এজ গ্রুপে শুরু হয়। যেমন ধরুন বাইপোলার ডিসঅর্ডার, যেমন সিজোফ্রেনিয়া, অর্থাৎ ডিপ্রেশন, অ্যাংজাইটি, এগুলো সমস্ত শুরু হয় এই অ্যাডোলেসেন্ট এজে। সেজন্য অনেক বাচ্চা আমরা পাচ্ছি যারা অলরেডি অ্যাংজাইটিতে ভুগছেন, টেনশনে ভুগছেন, যারা অলরেডি ডিপ্রেশনে ভুগছেন, মানসিক অবসাদের শিকার হয়ে গেছেন। তো এই যে মানসিক অবসাদ, এই যে ইরিটেবিলিটি, তারা প্রচন্ড ইরিটেবল, প্রচন্ড বিরক্ত, প্রচন্ড রাগ, প্রচন্ড জেদ, যা বলবে তাই, বাবা মাকে মেরে দিচ্ছে, এরকম বাচ্চাও আসছে আমাদের কাছে। যে আহ এসে বলছে যে আমার বাচ্চা তো ভোর 5টায় ঘুমোতে যায়, কেন না রাত্রিরে শুতে গিয়ে সে কন্টিনিউয়াস স্মার্টফোন দেখে। এবং একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে স্মার্টফোনকে এখন বলা হয় ডিজিটাল হেরোইন, মানে হেরোইনের নেশার থেকেও খারাপ। মানে দেখা গেছে যে স্মার্টফোন দেখলে আমাদের ব্রেনের এমন কিছু অংশ উত্তেজিত হয়, হেরোইনের নেশা করলেও ঠিক সেই সেই অংশগুলোই উত্তেজিত হয়। এবার তার ফলে যেটা প্রবলেম হচ্ছে যে হেরোইনের নেশার তো খুব ভালো ওষুধ আবিষ্কার হয়ে গেছে, কারণ এত বছর ধরে সেই নেশাটা পৃথিবীতে আছে, প্রচুর রিসার্চ হয়েছে। কিন্তু স্মার্টফোন অ্যাডিকশনের ওষুধ দিয়ে ট্রিটমেন্ট এখনো অব্দি কিন্তু আবিষ্কার হয়নি। সেখানে কাউন্সিলিং এর একটা বিরাট রোল আছে, সাইকোলজিক্যাল কাউন্সিলিং এর। এবং বাচ্চা যত রাত্রির বেলা স্মার্টফোন দেখবে তার ব্রেনের এমন একটা অংশ উত্তেজিত হয়ে যাবে, তখন সে চাইলেও ঘুমোতে পারবে না। সে ভাবছে আমি দেখছি, এটা আমাদের বড়দের ক্ষেত্রেও হয়, আচ্ছা আমি আরেকটু দেখে নি, ঘুম এলে ঘুমিয়ে পড়বো। কিন্তু যত সে ওই স্ক্রিনটা দেখছে, স্ক্রিন থেকে একটা নীল আলো তার চোখে এসে পড়ছে, তত ব্রেনের এমন একটা অংশ উত্তেজিত হয়ে যাচ্ছে, যে অংশটা একবার উত্তেজিত হয়ে গেলে আর কিন্তু ঘুম আসবে না। তার ফলে কি হচ্ছে, সারা রাত জেগে ফোন দেখছে, আর তারপর ভোর 5টায় গিয়ে ঘুমোচ্ছে, বেলা 1টায় ঘুম থেকে উঠছে। তার ফলে তার ডেইলি রুটিন যেটা, সেটা কমপ্লিটলি ডিসরাপ্টেড হয়ে যাচ্ছে। তো এই নিয়ে আমরা ডে ইন এন্ড ডে আউট প্রচুর ফেস করি, বাবা মায়েরা ভীষণ খারাপ আছেন, তারা নিজেরা ডিপ্রেশনে চলে যাচ্ছেন। যে অ্যাডোলেসেন্ট এজ গ্রুপের যে বাচ্চারা, তাদের পড়াশোনা ভীষণ ভাবে হ্যাম্পার হচ্ছে। এই যে অনলাইন পরীক্ষা হচ্ছে, তার ফলে ডিটেলে পড়ার যে প্রবণতা সেটাই তাদের মধ্যে থেকে চলে গেছে। তো মোটামুটি এই 2 বছরের যে প্যান্ডেমিক সাফোকেশন, তার মধ্যে দেখা যাচ্ছে যে এডিএইচডি বলে একটি রোগের সৃষ্টি হচ্ছে, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, যেখানে বাচ্চা প্রচন্ড দুরন্ত এবং কোনো বিষয়ে মনোযোগ দিতে পারে না। মানসিক অবসাদ, ডিপ্রেশন, অ্যাংজাইটি, প্রচন্ড টেনশন, ল্যাক অফ সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস নেই, সে যে পারবে, সে যে অনেক কিছু পারতো আগে, এখনো যে পারবে, এই আত্মবিশ্বাসের অভাব, প্রচন্ড একটা রাগ, বিরক্তি, জেদ, বাবা মায়ের প্রতি একটা অ্যাগ্রেশন, প্রচন্ড বাবা মাকে হাত তুলে দিচ্ছে, যেটা আগে কখনো করেনি। এই যে মানসিক প্রবলেম গুলো শুরু হয়েছে, এই প্রবলেম গুলোর একটা সুদূর প্রসারী ফলাফল আছে। তার কারণ হচ্ছে যে গত 2 বছর ধরে তাদের ব্রেন একটা ক্রনিক স্ট্রেসের মধ্যে আছে। ক্রনিক স্ট্রেস কি 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 কিভাবে আসছে? একটা হচ্ছে সোশ্যাল আইসোলেশন, এই যে একটা কোয়ারেন্টাইন সিচুয়েশন, লোকের সাথে লোকে দেখা করতে পারছে না, সেইভাবে মিশতে পারছে না, বন্ধুদের সাথে যোগাযোগ করতে পারছে না, এটা একটা নেগেটিভ নেগেটিভ ইভেন্ট তাদের কাছে। এবং কন্টিনিউয়াস স্মার্টফোন দেখছে, সেটা একটা নেগেটিভ ইভেন্ট। এর ফলে তাদের ব্রেন ড্যামেজ হচ্ছে। শুধু যে আমরা বাইরে থেকে দেখছি যে তারা খুব ইরিটেবল হয়ে যাচ্ছে, রাগী হয়ে যাচ্ছে, খারাপ ব্যবহার করছে, আচরণ খারাপ করছে, আমরা হয়তো ভাবছি যে আমার ছেলেটা বোধহয় বা মেয়েটা বোধহয় খারাপ হয়ে গেল এই 2 বছর, এই 2 বছরের মধ্যে। কিন্তু অ্যাকচুয়ালি তাদের ব্রেনের মধ্যে নানা রকম চেঞ্জেস হচ্ছে, কারণ এই অ্যাডোলেসেন্ট এজ গ্রুপে নিউরোপ্লাস্টিসিটি বলে একটা ব্যাপার হয়, মানে আমাদের ব্রেনটা প্লাস্টিক থাকে, সেই সময় আপনি যে ছাপ দেবেন সেই ছাপ পড়বে। এবার যে মুহূর্তে সে ইন্টারনেটে ঢুকে যাচ্ছে, অনেক কিছু নেগেটিভ ইভেন্ট তার সামনে হচ্ছে, তো সেইখানে তার ব্রেনের মধ্যে একটা পার্মানেন্ট ক্ষত তৈরি হচ্ছে। এবং দেখা গেছে যে এই রকম স্ট্রেসফুল সিচুয়েশনে যদি বাচ্চাকে রাখা হয়,
তাহলে পরবর্তীকালে অ্যাডাল্টহুডে গিয়ে তার মধ্যে অনেক রকমের মানসিক প্রবলেম তৈরি হয়। তো সেই জন্য এই যে একটা ক্রনিক স্ট্রেস, এবং আরো কিছু ক্রনিক স্ট্রেস, যেমন ধরুন ইকোনমিক শাটডাউন, বহু বাড়িতে হাঁড়ি চড়ছে না, বা বহু বাড়িতে কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছিল এই গত 2 বছরের এই মানে এতে প্যান্ডেমিকে। তার ফলে কি হচ্ছিল, ডোমেস্টিক ভায়োলেন্স তৈরি হচ্ছিল, মানে যে জিনিসগুলো শিশুর দেখার কথা নয়, বাবা হয়তো প্রচন্ড অ্যাবিউজিভ হয়ে যাচ্ছেন, গালাগালি করছেন, মাকে ধরে মারছেন। তার কারণ কি, যে তিনি রোজগার করতে পারছেন না, তিনি ফ্রাস্ট্রেশনে আছেন, আর ফ্রাস্ট্রেশন থেকে অ্যাগ্রেশনের জন্ম হয়। এবার এই যে ডোমেস্টিক ভায়োলেন্স, মানে বাড়িতে যে ভায়োলেন্স তৈরি হচ্ছে সেটা শিশু দেখছে, সে অলরেডি প্রচন্ড খারাপ আছে, স্ট্রেসড আপ আছে, তার উপর সে দেখছে এই ধরনের ডোমেস্টিক ভায়োলেন্স তৈরি হয়েছে। তার ফলে তার ব্রেনের মধ্যে নানা রকমের নিউরোকেমিক্যাল চেঞ্জেস অলরেডি হচ্ছে বা হয়েছে, যার ফল আউটটা কেউ কেউ এখনই বুঝতে পারছেন, কেউ কেউ হয়তো আজ থেকে 10 বছর পর, সেই বাচ্চাটি যখন, আজ যার 12 বছর, সে যখন 22 বছরে পৌঁছবে, তখন হয়তো দেখা যাবে যে সিভিয়ার ডিপ্রেশনের শিকার হয়েছে। কারণ খুঁজলে দেখা যাবে যে ওই যে ডেভেলপমেন্টাল এজে তার ওই সিভিয়ার স্ট্রেস পড়েছিল, তার ফলে তার ব্রেনে এমন কিছু নিউরোকেমিক্যাল চেঞ্জেস হয়ে গেছে, যার ফলে তার আজকে সিভিয়ার ডিপ্রেশন প্রেসিপিটেট করছে। তো মোটামুটি চাইল্ড এন্ড অ্যাডোলেসেন্ট মেন্টাল হেলথের এই 3টে ফেজে, অর্থাৎ প্রি স্কুল, স্কুল এজ, 3 to 5, 6 to 11, এবং 12 to 18, এই 3টে গ্রুপ ভীষণভাবে অ্যাফেক্টেড হয়েছে। এটা আমরা আমাদের রেগুলার প্র্যাকটিসে ভীষণভাবে দেখতে পাচ্ছি। একটা সমস্যার সাথে তো আর একটা সমস্যা মিলেমিশে আছে। অরুণিমাকে ধন্যবাদ যে আমাদের ভীষণ সুন্দর করে আলোকপাত করলেন যে আমাদের যে শিশু বিকাশের ক্ষেত্রে যে যে সমস্যাগুলো সাম্প্রতিক সময়ে হয়েছে, এবং 3টে স্তরে সেখানে আমরা যারা অভিভাবক রয়েছি, আমাদেরও কিছু কর্তব্য আছে, আমাদেরও জেনে বুঝে নেওয়ার বিষয় আছে। আমরা নিশ্চয়ই আগামীতে কিছু পরে আবার ডক্টর অরুণিমা চ্যাটার্জি আমাদের আহ, বলবেন যে আমরা অভিভাবক যারা আছি, আমরা এখন এই মুহূর্তে আমরা কি কি করব। তো আমরা এখন একটু অনির্বাণ সিনহা আছেন, আমি অনির্বাণ শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার। অনির্বাণ, হ্যাঁ। হ্যাঁ, শোনা আমি যাচ্ছে। অনির্বাণকে আসলে শিশু কিশোরদের নানা রকম সেক্টর আছে। আমি আগেই বলেছি, ধরুন সাধারণ শিশু কিশোর বাড়িতে যারা রয়েছে তাদের একরকম সমস্যা, একরকম সম্ভাবনা। আবার যে শিশু কিশোরেরা, রাধা একটু আগে বলেছে, নানা কারণে হোমে আছে, তাদের একরকমের সমস্যা। আবার যে সমস্ত শিশু কিশোরেরা নানা রকম প্রতিবন্ধকতা নিয়ে বেঁচে আছে, তাদের একরকমের সমস্যা। খুব প্রত্যন্ত গ্রামে যারা রয়েছে তাদের একরকমের সমস্যা। খুব ধনী পরিবারের শিশু কিশোরদের আর এক রকম সমস্যা। এরকম আলাদা আলাদা করে আমাদের ভাবতে হচ্ছে, আলাদা আলাদা করে কর্মসূচি নিতে হচ্ছে। তো নানা সময়ই আমরা দেখেছি যে আমাদের শিশু কিশোরদের মধ্যে একটা বিশেষ কারণে, বিজ্ঞানগত কিছু কারণে কিছু শিশু কিশোর তারা নানা রকম প্রতিবন্ধকতার শিকার হয়, এবং সেই নিয়ে তাদের চলাফেরা করতে হয়। এবং আমাদের রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারেরও নানা কর্মসূচি রয়েছে, প্রশিক্ষণ রয়েছে। আহ আমি অনির্বাণকে অনুরোধ করব যদি বিশেষ ভাবে যারা রয়েছেন আমাদের সমাজে, বিশেষ করে শিশু কিশোরেরা, তাদের সমস্যা সম্পর্কে যদি আমাদের একটু আলোকপাত করেন আপনি। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, প্রথমে বলি, বহরমপুর প্রাইসের এই যে শিশু কিশোর উৎসব, এই উৎসবে আমাকে বক্তব্য রাখার সুযোগ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। আচ্ছা, প্রথম কথা যেটা বলি, সবাই যেটা বললেন সেটা হচ্ছে যে আমি এই আইআইসিপি বা এই ধরনের জায়গায় অনেক রকম ট্রেনিং এ অংশ নিয়েছি, এবং আমি নিজেও যেহেতু এই ধরনের একজন মানুষ বিশেষভাবে সক্ষম, তো এদের যে সমস্যাটা হয়, যেটা ম্যাডাম বলছিলেন একটু আগে, বা তিনি রাধা ম্যাডাম বললেন, যে যে একাকিত্বের যে সমস্যাটা, ঘরে বসে থাকা 2 বছর ধরে, এই যে একটা আনপ্রেসিডেন্টেড সিচুয়েশন, এর ফলে ঘরে বসে থাকার ফলে যে একটা একাকিত্ব আসে, এবং এই সমস্যাটা বিভিন্ন প্রতিবন্ধী যে শিশু কিশোররা আছে তাদের ক্ষেত্রে আরো বেশি হয়। কারণ তাদের ছোটবেলা থেকে একজন সাধারণ বাচ্চা যেভাবে বাইরে মিশতে পারে বা বাইরে যে যাতায়াতটা করতে পারে, তারা বিভিন্ন কারণে সেটা পারে না। অনেকটা বড় বয়স অব্দি তাদের বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়।
সেই কারণে, এবং সেই কারণের জন্য তাদের এই যে একটা কোনো স্কুলে যাওয়া বা ট্রেনিং সেন্টারে যাওয়া, এই যে একটা রেগুলার সোসাইটিতে মেশা, এই জায়গাটা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার ফলে আরো সমস্যা তৈরি হয়েছে। এই জায়গাটা খুব দরকার তাদের ডেভেলপমেন্টের জন্য, যে রোজ যাওয়া, সেখানে বিভিন্ন লোকেদের সাথে মেশা, আরো ছেলেপুলেদের সাথে মেশা, তাদেরকে আস্তে 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 একটা সমাজের সাথে খাপ খাইয়ে নেওয়া, যেটা একেবারে বন্ধ হয়ে গেছে। তার ফলে তারা ভীষণ রকম ভাবে একা হয়ে পড়েছে, একাকিত্বটা মারাত্মক লেভেলে। এবং তারা সবসময় সব জিনিসটা, যেহেতু তাদের একটু বোঝানোর ক্ষেত্রে সমস্যা হয়, সবাই যেহেতু ঠিকভাবে বোঝাতে পারে না, আমি যেভাবে বলছি সব তো সবাই তো এইভাবে কথা বলতেও পারে না, তাদের অনেক রকম ভাবে বোঝানোর সমস্যা হয়। সেটা তাদের আশেপাশের মানুষ অনেক সময় বুঝতেও পারে না যে তারা কেন এরকম করছে, কেন তারা বলছে যে আমার ভালো লাগছে না ঘরে বসে থাকতে, বা কেন অসুবিধা কি হচ্ছে, এটা অনেকে বুঝতে পারে না। তো এই ক্ষেত্রে আরো বেশি তারা সাংঘাতিক রকম ভাবে একাকী হয়ে পড়েছে। এটা বুঝতে পারে না, যেটা হয়তো একটা স্কুলের স্যার যিনি আছেন বা স্যার ম্যাডাম, যেহেতু তারা ইকুইপড অনেক বেশি, যেহেতু তারা শিখেছেন এই ধরনের বাচ্চাদের নিয়ে, তারা কাজ করে, তাদের অভিজ্ঞতা আছে, সেহেতু তারা অনেক বেশি ভালো বুঝতে পারে, যেটা আর পাঁচজন বুঝতে পারে না হয়তো চট করে। তার বাবা মাও অনেক সময় সেটা বুঝতে পারে না, তারা স্যারেদের থেকে হেল্প চান যে কেন কি হচ্ছে। এইটা একটা বড় সমস্যা হচ্ছে যেটা দাঁড়িয়েছে। আর একটা যেটা হচ্ছে, যেটা যে অনলাইন এডুকেশনের যে সমস্যাটা, যেটা অনেক সময় যেটা সবাই বলছেন প্রত্যন্ত গ্রামের দিকে তো বটেই, এবং এর জন্য আরেকটা যেটা হয়, টেকনিক্যালি খুব ইকুইপড হওয়ার দরকার পড়ে এইটা এই এই অনলাইন এডুকেশনটা করার জন্য। এবারে কি হয় আমি বলি, আমি আমার সঙ্গে এরকম অনেক ছেলে দেখেছি, স্টুডেন্ট দেখেছি, যারা যে ট্রেনিং নেয়, তাদেরকে কিন্তু খুব ধরে 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 শেখাতে হয় প্রত্যেকটা জিনিস। আপনারা যদি, আমরা যে ট্রেনিং নিই তার যে মডিউল বইগুলো যদি দেখেন, সেগুলো কিন্তু অন্যান্য জায়গার থেকে অনেক বেশি একটু হলেও আলাদা। মানে অন্যান্য ইনস্টিটিউটে যে ট্রেনিংটা ধরুন 1 মাসে শেখানো হয়, সেখানে এই ধরনের ছেলেদের সেটা হয়তো 3 মাসে শেখানো হয়। কারণ তাদেরকে আস্তে আস্তে ছোট 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 করে মডিউলে ভাগ করে করে শেখাতে হয়, তাদের সময় লাগে অনেক বেশি শিখতে। তারা কিন্তু অনেকেই কম্পিউটার বা এই যে স্মার্টফোন যেগুলো ইউজ করা, যেগুলো ক্লাসের জন্য দরকার, তারা অনেক সময় অনেক বেসিক টুকু তারা অনেক সময় বুঝতে পারে না বা জানে না, বা তাদের সময় লাগে অনেক। এই যে ধৈর্যটা, সেটা একটা স্পেশাল এডুকেটর বা একটা ট্রেনারের পক্ষে যেটা দেখানো সম্ভব, সেটা অনেক সময় তার বাবা মাও দেখাতে পারে না, কারণ তারাও হয়তো জানে না ঠিকভাবে যে তারা কিভাবে তাকে হেল্প করবে, কিভাবে এইটা একটা বিশাল বড় সমস্যা হয়, যে তারা কিভাবে কি করবে, কি এই একাকিত্বটা একটা সমস্যা। এইভাবে তারা এই ডিজিটাল এডুকেশন বা এই যে অনলাইন এডুকেশন তারা কিভাবে অ্যাক্সেস করবে, সেক্ষেত্রে একটা সমস্যা হয়ে দাঁড়ায়। এগুলো একটা সমস্যা। এবং আরো বিভিন্ন সামাজিক ভাবে মেলামেশার তো সমস্যা হয়, যেটা রাধা ম্যাডাম বলছিলেন, এই যে রেগুলার যাওয়া, এক্সকারশনে যাওয়া, স্পোর্টসে অংশগ্রহণ করা, বা পুজোর সময় আমাদের ইনস্টিটিউট থেকে এই যে পুজো পরিক্রমার ব্যবস্থা করা হয় এই ধরনের ছেলেদেরকে নিয়ে, কারণ এদেরকে তো অনেক সময় বাড়ি থেকে তো এগুলো অ্যালাউ করা হয় না, বাবা মারাও ভয় পান, বা তারাও, ছেলেরাও অনেক সময় যেতে চায় না, বেরোতে পারে না। তো তাদেরকে এই যে একটা ইনস্টিটিউটে নিয়ে এসে তাদেরকে আস্তে 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 এই জিনিসগুলোতে করা, তো এইগুলো বন্ধ হয়ে গিয়ে তাদের অনেক সমস্যা হচ্ছে। তো এই জিনিসগুলো একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আর যেটা হয় সেটা হচ্ছে ভয়, অনিশ্চয়তাটা তো আছেই, একটা ইকোনমিক্যাল স্ট্রাগল, বাড়িতে সবকিছু বন্ধ, অনেক সময় অনেক জায়গায় রোজগার পাতিও বন্ধ হয়ে গেছে। তো অন্যান্য বাচ্চাদের মতো আমরা অনেক সময়, অনেক এই ছেলেরা তো অনেক সময় পারেও না, তারা অনেক কাজ করতে পারে না, তাদের একটা অন্যরকম ভাবে ভয় লাগতে শুরু করে, যে কিভাবে কি করব, কি কেন হচ্ছে না, আমি কি পারবো আদৌ, চাকরি পাবো কিনা, বা কি হবে। এইগুলো একটা সমস্ত রকম সমস্যা হয়ে দাঁড়িয়েছে ভীষণ রকম ভাবে, এই আর কি। অনির্বাণকে ধন্যবাদ। একটা বিশেষ মানে গোষ্ঠীর সমস্যার কথা তুলে ধরেছেন। আমি জানি না অনিন্দ্যকান্তি সিনহা আছেন কিনা। অনিন্দ্যকান্তি সিনহা আছেন? আহ, যেটা বলার সেটা হলো খুব, অনিন্দ্যকান্তি সিনহা আছেন কি? খারাপ কাজ করছে না, এই কাজ করছে না, তাই বলতে। অনিন্দ্য বাবুকে যে কোনো কারণে হোক আমরা পাচ্ছি না। সেটা একটু বলি যে খুব সুন্দর বলেছেন আমাদের যে তিনজন রয়েছে, আমি নোট করেছিলাম। অ্যাকচুয়ালি সমস্যা তো আছেই। আহ, ধরা যাক যদি প্যান্ডামিক না হতো, বা 3 বছর আগে কি আমাদের দেশের শিশু কিশোর, যখন প্যান্ডামিক হয়নি সারা পৃথিবীতে, তখন কি শিশু কিশোরদের সমস্যা ছিল না? আহ, খুব কি ব্যতিক্রম সমস্যা? সমস্যা সবকালেই ছিল, রকম ফের আছে অবশ্যই। এই প্যান্ডামিক সিচুয়েশনে তার, আমরা যারা অভিভাবক, আমরাও জানি না যে কি করে আমি এই ফেস করব। অরুণিমা খুব ভালো করে বলেছেন, এবং ও ও যেহেতু এই বিষয়টা নিয়ে কাজ করেন, খুব সুন্দর বলেছেন।
এবং সেক্ষেত্রে আমি একটু সংক্ষিপ্তভাবে বলে নেই যে আপনারা যারা যারা বললেন তারা, আহ, অরুণিমা খুব সুন্দর বলেছেন যে শিশুদের যে 12 বছর একটি শিশুর একরকম চাহিদা, আবার 6 বছরের একটা শিশুর একরকম চাহিদা। ও প্রথমেই শুরু করেছিল যে প্রি স্কুল এডুকেশনের, প্রি স্কুল গ্রুপের কথা বলে, আবার একদম শেষে দেখুন ও 16 থেকে 18 বছরের ছেলে মেয়েদের কথা বলেছে। এবং খুব নানা রকম যে সমস্যা হচ্ছে, ডিমান্ডিং হয়ে পড়ছে, অমনোযোগী হয়ে পড়ছে। আহ, সবচেয়ে বড় কথা হচ্ছে যে ছেলেটি বা মেয়েটি মনে রাখতে পারছে না, আত্মবিশ্বাসের অভাব হচ্ছে, এবং একটা নেগেটিভিটি এসে গেছে। আহ, এবং তার চেয়েও বড় কথা হয়েছে আইডেন্টিটি। শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, শুনতে পাওয়া শোনা যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। শুনতে পাচ্ছি। এবং রাধা যে বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরেছেন, একটি হোমে দু ধরনের শিশুরা থাকে। একটা হচ্ছে সিএনসিপি থাকে, চাইল্ড নিড কেয়ার অ্যান্ড প্রোটেকশন, এবং আরেকটি থাকে কনফ্লিক্ট উইথ ল, যারা নানা কারণে সেখানে রয়েছে। তো কনফ্লিক্ট উইথ ল যারা আছে, খুব স্বাভাবিক কারণেই তাদের বাইরে পাঠানো যায় না, এবং আহ, তাদের হোমের মধ্যেই থাকতে হয়, এবং তাদের অবস্থা আরো খারাপ। ধরুন ডক্টর অরুণিমা যে সমস্ত শিশুদের কথা বলছেন, তাদের বাড়িতে কোনো না কোনো ভাবে বাবা মা আছেন, মা আছেন, কাকা আছেন, কিন্তু যে ছেলেটি বা যে মেয়েটি হোমে আছে, আপনি তার কথা ভাবুন। তাদের কাছে সব, তার আন্টি রয়েছে, ম্যাডাম রয়েছে, তার বাইরে আর কিছু নেই, তার এলাকাটা আরো ছোট। তো সুতরাং তার সমস্যাটা আরো বেশি, এবং আহ, অনিশ্চয়তা আহ, ভীষণভাবে তাকে বেশি, কবে সে এখান থেকে বেরোবে। হ্যাঁ, আমরা আজকাল আর জেল বলি না, কারেকশনাল সেন্টার হোম বলি। হ্যাঁ, কিন্তু বাস্তবটা কি? বাস্তবটা তো সেই, ধরুন 12 বছরের ছেলেটি বা মেয়েটি, সেও তো জানে যে আমি কবে এখান থেকে বেরোবো, মুক্তি পাবো, এখান থেকে আমি বেরিয়ে যেতে পারবো। হ্যাঁ, সহকারী যারা কর্মীরা রয়েছেন তারা তাদের মতো করে চেষ্টা করেন, কিন্তু তাদের সমস্যা আর এক রকম। আবার আহ, আমাদের যারা স্পেশাল চিলড্রেন যারা রয়েছে, তাদের সমস্যা সত্যি এক মানে ভীষণভাবেই অন্যরকম। এবং সবচেয়ে বড় যে বিষয়টি আমার মনে হয়েছে, সেটা হয়েছে আম, আমরা যারা অভিভাবক, আমরা কি জানি যে আমরা আমার বাড়ির শিশুটির সঙ্গে কিভাবে আমি ব্যবহার করব? নেগেটিভিটি তো আমাদেরই বেশি। অভিভাবকরা আমি দেখেছি, মানে খুব এডুকেটেড ফ্যামিলিতেও দেখেছি, সেও মনে করে তার ছেলে বা মেয়ে কিছুই পারে না। সে আপনি একবার, ডক্টর অরুণিমা একবার পেরেন্টিং এর কথা বলেছেন, পেরেন্টিং শব্দটা আপনি একবার উচ্চারণ করেছেন। অ্যাকচুয়ালি এই পেরেন্টিং ব্যাপারটাই আমাদের কিন্তু উম, হয়ে ওঠেনি। এবং অভিভাবক যারা আমরা, তারা ভ্যালুস ছেলে মেয়ের কাছে তো পড়ে, অভিভাবক যারা আমরা আছি, আমরা কি ভ্যালুজ এর কথা ভেবেছি? আমরা কি ভাবি কখনো? এই প্রশ্নটা আমার কিন্তু ভীষণভাবে আসে। এবং আমার মনে হয় যে আমরা যদি একটু ইতিহাস দেখি, মহামারী, প্যান্ডামিক সিচুয়েশন পৃথিবীতে এই প্রথম এসছে তা তো নয়। এই কলকাতা শহরেই আমরা প্লেগ দেখেছি, যেখানে নিবেদিতা কাজ করেছেন, বা সারা পৃথিবীতে এর আগেও বহু মহামারী এসছে। সেখান থেকে সেই সেই জিনিস কিন্তু কাটিয়ে উঠে পৃথিবী আবার নিজের পথে চলেছে, এবং সেটা মানুষই পেরেছে। হ্যাঁ, একদিনে হয়নি, কিন্তু আমাদেরও সেখান থেকে আমরা খুবই আশা করছি যে আমরা হয়তো এটা কাটিয়ে উঠবো ধীরে ধীরে। এবং আমাদের আহ, রাজ্যের শিক্ষামন্ত্রীর একটা স্টেটমেন্ট আমি দেখছিলাম, যে তিনিও কালকেই বলছিলেন যে আমরা খুব আশা করছি যদি ঠিকঠাক থাকে, আমরা যত দ্রুত সম্ভব আমাদের সমস্ত স্কুল কলেজ এগুলো আমরা
খুলে দেব, আবার যেন ছেলেমেয়েরা তাদের স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারে। এবং বারবারই আমার মনে হয় যে এই মহামারী আমরা মানুষ আমাদেরই কাটিয়ে উঠতে হবে, এবং আমাদের শিখে নিতে হবে, আমাদের জেনে নিতে হবে যে কিভাবে কিভাবে আমি আমার বাড়ির যে শিশুটি আছে তার পাশে থাকব, আমার হোমে যে শিশু কিশোর রয়েছে তার পাশে থাকব, আমার পাড়ায় আমার রিলেটিভসের মধ্যে যে স্পেশাল চিলড্রেনটি রয়েছে তার পাশে এই পরিস্থিতিতে কিভাবে থাকব, আমার কি কি করা উচিত। আমার মনে হয় এইবারে আপনারা আহ, বিশেষ করে ডক্টর অরুণিমা চ্যাটার্জিকে আমি অনুরোধ করব যে আপনি যদি আমাদের এই বিষয়টা একটু আলোকপাত করেন, যে আমরা এই মহামারীর এই যে পরিস্থিতি, আমরা তো জানি এগুলো, এইগুলো কাটিয়ে উঠতে আমরা এখন আমাদের কি কি করণীয়। ডক্টর অরুণিমা এক্স্যাক্টলি। চ্যাটার্জি। দেখুন, একটা খুব ভালো কথা আপনি বললেন আমাদের সঞ্চালক মহাশয়, যে প্যান্ডেমিকের আগে কি কোনো প্রবলেম ছিল না চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট এজ গ্রুপে? অবশ্যই প্রবলেম ছিল, প্রবলেম আছে, এবং তার সায়েন্টিফিক সলিউশনও আছে, সমাধানও আছে। প্যান্ডেমিক সিচুয়েশনে হয়তো প্রবলেম গুলো আরো ওয়ার্স হয়েছে, আরো খারাপ হয়েছে, বা নতুন কিছু প্রবলেম নতুন করে, যেমন এই ইন্টারনেট অ্যাডিকশন, স্মার্টফোন অ্যাডিকশন, যে কথাটা বারবার বলছি, সেটা একটা নতুন প্রবলেম যেটা কিনা প্যান্ডেমিক সিচুয়েশনে ভীষণ ভাবে প্রতিভাত হয়েছে। তাহলে কি করণীয়? বিজ্ঞান বলছে যে প্রপার পেরেন্টিং ইজ দ্য অনলি ওয়ে। একমাত্র সঠিকভাবে যদি পেরেন্টিং করা যায়, অর্থাৎ কেমন করে মানুষ করবেন বাচ্চা, সেটা যদি জানা যায়, তাহলে কিন্তু প্যান্ডেমিক সিচুয়েশন এবং উইদাউট প্যান্ডেমিক সিচুয়েশনেও কিন্তু আমরা বাবা মায়েরা সফল হব বাচ্চাকে সঠিক পথে গাইড করতে। তাহলে পেরেন্টিং জিনিসটা কি সেটা আমাকে জানতে হবে। পেরেন্টিং জিনিসটা অ্যাকচুয়ালি তিন রকমের হয়। একটাকে বলা হয় অথরিটেরিয়ান পেরেন্টিং। তার মানে কি, না ওই পিতা ধর্ম পিতাহি পরম গুরু, মানে একেবারে বাবা ও মা একটা ভীষণ উচ্চ আসনে আছেন, তারা যা বলবেন, অথরিটেরিয়ান পেরেন্টিং যে স্টাইলটা, তাতে দেখা গেছে যে বাবা বা মা তারা খুব উচ্চ একটা আসনে থাকেন, এবং তারা যা বলবেন সেটাই তার শিরোধার্য করে নিতে হবে তার ছেলে মেয়েকে। এবার এই পেরেন্টিংটা আগেকার যুগে খুব চলতো। তাতে প্রবলেম কি হতো, তাতে দেখা গেছে যে যে সমস্ত বাচ্চারা ছোটবেলা থেকে এরকম অথরিটেরিয়ান পেরেন্টিং এর আন্ডারে থাকতো, অর্থাৎ যা বলবে তাই, সবসময় একটা স্ট্রিক্ট রুলস এন্ড রেগুলেশনস এর মধ্যে তাদের চলতে হয়েছে, তাদের নিজেদের কথা কোনোদিন তারা মন খুলে বাবা মায়ের কাছে বলতে পারেনি, নিজেদের কথা বলা যে যায় এই ব্যাপারটাই তারা জানে না, তাদের কিন্তু পরের দিকে ভীষণভাবে তারা সোশ্যাল অ্যাংজাইটির শিকার হয়েছে। তারা ডিসিশন মেকিং করতে পারে না। বড় হয়ে গিয়ে যখন তারা অ্যাডাল্ট এজে গিয়ে পৌঁছয়, যখন আর বাবা মায়ের সেই রুলস অ্যান্ড রেগুলেশন এর বদলে তারাই হয়তো বাবা মা হতে চলেছে, সেখানে কিন্তু তাদের মধ্যে ভীষণভাবে একটা, মানে একটা সেলফ কনফিডেন্সের অভাব হয়, আত্মবিশ্বাসের অভাব হয়, কারণ যেহেতু কোনোদিনই তাদের ডিসিশনটাকে মেনে নেওয়া হয়নি, পাত্তাই দেওয়া হয়নি। এবং পরের দিকে কোনো একটা সিচুয়েশনে, যে সিচুয়েশনটা কিনা অ্যাডভার্স, মানে যেটা তাদের আহ অনভিপ্রেত একটা পরিস্থিতি, সেরকম পরিস্থিতিতে তাদের মধ্যে ভীষণ ব্রেকডাউন দেখা গেছে, তারা সহজে ডিপ্রেশনে চলে গেছে, সহজে তারা অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভুগেছে। তো সেই জন্য কখনোই আমরা বলবো না বর্তমান যুগের প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে এই অথরিটেরিয়ান পেরেন্টিংটা আমরা করব। আবার ঠিক এই অথরিটেরিয়ান পেরেন্টিং এর 360 ডিগ্রি উল্টো দিকে আর একটা পেরেন্টিং আছে, যেটাকে আমরা বলি ওভার পারমিসিভ পেরেন্টিং। ওভার পারমিসিভ পেরেন্টিং ব্যাপারটা কি? সেখানে বাবা মা ওভার পারমিসিভ, বাচ্চা যা চাইছে তাই তার সামনে হাজির করে দিচ্ছে, মুখের কথা খসানোর আগেই কোনো একটা জিনিস তার সামনে হাজির হয়ে যাচ্ছে, মেঘনা চাইতে জল হয়ে যাচ্ছে। আমরা কি এই পেরেন্টিংটা করবো? বিজ্ঞান বলছে কখনোই আমরা এই পেরেন্টিংটা করব না। তার কারণ, দেখুন, একটা বাচ্চা, সেটা যে বয়সে হোক, প্রি স্কুল এজে হোক, 6 to 11 ইয়ার্সে হোক, তারপরে অ্যাডোলেসেন্ট এজ গ্রুপে 12 to 18 ইয়ার্সে হোক, তাকে জানতে হবে যে ইউ হ্যাভ টু আর্ন এভরিথিং, নাথিং ইজ কল্ড এ ফ্রি মিল। পৃথিবীতে কোনো কিছুই ফ্রিতে পাওয়া যায় না, তোমাকে সবকিছুই অর্জন করে নিতে হবে। এইটা যদি বাবা মা প্রথম দিন থেকে বোঝাতে অক্ষম হন, বাবা মা যদি ভাবেন যে বাচ্চার ভালোবাসা পাওয়ার অর্থই হচ্ছে তার মুখের কাছে সবকিছু হাজির করে দেওয়া,
তাহলে সেই বাচ্চা কিরকম ভাবে তার মানসিক গঠন তৈরি হবে? সে এটা জেনে বড় হবে যে পৃথিবীতে সবকিছুই খুব ইজিলি পাওয়া যায়, অর্থাৎ আমি তো চিরকাল যা চেয়েছি তাই পেয়েছি। এবার যখন বাচ্চাটি 6 বছরের ছিল, সে হয়তো একটা গাড়ি চাইতো, একটা খেলনা গাড়ি তার বাবার সঙ্গে সঙ্গে তাকে এনে দিতেন। আর যখন সেই বাচ্চাটি 18 বছরের হলো, সে 1 লাখ টাকার একটা বাইক চাইছে, সে সে কিন্তু জানে যে বাবা সঙ্গে সঙ্গে এনে দেবে, কারণ সে ছোটবেলা থেকে ওই 18 বছর বয়স অব্দি সেইভাবেই বড় হয়েছে। সে জানেনি কখনো যে না, নাটা হয়। পৃথিবীতে সবকিছু চাইলেই পাওয়া যায় না, চাওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে হয়। এই যে ওভার পারমিসিভ পেরেন্টিং, যেটা অনেক সময় অনেক অ্যাফ্লুয়েন্ট সোসাইটিতে, যারা ওয়েল অফ যে সমস্ত ফ্যামিলি, তাদের বাবা মায়েরা ভাবেন অনেক এটা ফল্টি পেরেন্টিং, যে সবকিছু মুখের সামনে হাজির করলেই বোধহয় আমার বাচ্চা ভীষণ উদার তৈরি হবে, আমার বাচ্চা আমাকে ভীষণ শ্রদ্ধা করবে, সম্মান করবে, ভালোবাসবে। কিন্তু এক্স্যাক্টলি তার অপোজিটটা হয়। এই ধরনের বাচ্চারা ভীষণ মানে আনগ্রেটফুল হয়, অবজ্ঞাপ্রবণ হয়। তারা ভীষণ ডিম্যান্ডিং হয়, যা চাইবো সেটা তখনই এনে দিতে হবে, তা না হলে বাড়িকে একেবারে নস্যাৎ করে দিচ্ছে। এবং তাদের মধ্যে প্রপার রিজনিং তৈরি হয় না, মানে কি হলে কি হওয়া উচিত, জগতের নিয়ম কি, আমি কি চাইতে পারি, আমি কতটা চাইতে পারি, এই মুহূর্তে আমি কি দিতে পারছি, এই যে গিভ এন্ড টেক একটা সারা পৃথিবী যেটাতে চলছে, সেই যে বাস্তব বুদ্ধি, রিয়ালিটি কন্ট্যাক্ট, সেটা তাদের মধ্যে তৈরি হয় না। সেজন্য তাদের পরবর্তীকালে গিয়ে নানা রকমের পার্সোনালিটি ডিসঅর্ডার ডেভেলপ করে। একটা খুব কমন পার্সোনালিটি ডিসঅর্ডার আমরা পাই, যেটাকে আমরা বলি বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার। বর্ডার লাইন পেশেন্টসরা কিরকম হয়? ধরুন তারা ভীষণ ম্যানিপুলেটিভ। ম্যানিপুলেটিভ মানে আমাকে এটা দাও, তা নাহলে আমি এক্ষুনি সুইসাইড করবো। বারবার হাত কাটছে, হাতে, রিস্টে বা সারা ফোরআর্মে হাজারটা কাটার দাগ। বারবার তারা কিন্তু মরতে চায় না, তারা সুইসাইডাল থ্রেট করছে বাবা মাকে, এই মুহূর্তে আমাকে এটা এনে দাও, এই মুহূর্তে আমাকে ওইটা করে দাও, তা না হলে আমি সুইসাইড করবো, তা না হলে আমি বাড়ি ছেড়ে চলে যাব, তা না হলে আমি পড়বো না। সবসময় বাবা মাকে একটা প্রেসারে রাখা, একটা শর্তের মধ্যে রাখা, যেটা কিনা অ্যাকচুয়ালি উল্টো হওয়ার ছিল। তো সেজন্য আমরা কোনো অবস্থাতেই ওভার পারমিসিভ পেরেন্টিং এর দিকে যাব না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা কি করব? যেটা করব সেটাকে আমরা বলি অথরিটেটিভ পেরেন্টিং। তাহলে অথরিটেটিভ পেরেন্টিংটা কি? অথরিটেটিভ পেরেন্টিং মানে হচ্ছে বাবা মা সেখানে একটা রুলস এন্ড রেগুলেশন কিন্তু ফলো করতে হবে, কোনো কিছুই মানে বিশৃঙ্খল হবে না, কিন্তু আবার সেই রুলস এন্ড রেগুলেশন একেবারে ওয়াটার টাইট কম্পার্টমেন্টও হবে না। অর্থাৎ কোনো একটা ডিসিশন মেকিং এ আপনি আপনার অ্যাডোলেসেন্ট বাচ্চাটিকেও পার্ট দেবেন। এতে কি হবে না, তাকে যেহেতু আপনি একটা গুরুত্ব দিচ্ছেন, তার মতামতটাও শুনছেন, তার মধ্যে একটা সেলফ কনফিডেন্স, একটা সেলফ রিলায়েন্স তৈরি হবে, যে আচ্ছা আমিও পারি, আমারও বক্তব্যের একটা দাম আছে। আপনি এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে বাড়িতে সবসময় হয়তো আলোচনা হচ্ছিল কিছুদিন আগে অবধি, যে কোথায় কত লোক মারা গেল, কোথায় করোনার প্রকোপ কত বেশি, কোথায় এত চিতা জ্বলছে, নানা রকম নিউজে নানা রকম কিছু দেখানো হচ্ছে। সেখানে আমরা যেটা বলি যে ডিনার টেবিল কনভারসেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সারাদিন পরে আজকালকার বাড়িতে দেখা যায় কি না, আইদার টিভি চালিয়ে সবাই টিভি দেখতে দেখতে খাচ্ছে, অথবা বাবা একটি স্মার্টফোনে হোয়াটসঅ্যাপে তার বন্ধুদের সাথে কমিউনিকেট করছেন, মা আরেকটি স্মার্টফোন দেখছেন, বাচ্চা আরেকটি স্মার্টফোন দেখছে। এবং সেখানে যদি আপনি বলেন যে আহ একদম স্মার্টফোন দেখবে না, স্মার্টফোন রাখো, না, তা হবে না। আমাদের পেরেন্টিং এর প্রথম কথাই হচ্ছে, টু বি এ গুড পেরেন্ট ইউ হ্যাভ টু বি এ গুড পার্সন। আপনাকে ভালো মানুষ হতে হবে, এবং আপনাকে একটা রোল মডেল হিসাবে আপনার বাচ্চার সামনে খাড়া হতে হবে। বাচ্চা কিন্তু ভীষণ ইমিটেট করে, অর্থাৎ যেমন আপনি দেখাবেন তেমন সে দেখবে। আপনি নিজে যদি রুলস অ্যান্ড রেগুলেশন ফলো না করেন, আপনি যদি ভীষণ ডিসরেগুলেটেড একটা পার্সন হন, ধরুন আপনি রাত্রি 3টে অবধি ল্যাপটপে কোনো মুভি দেখছেন, পরের দিন সকালবেলা হয়তো 12টার সময় ঘুম থেকে উঠছেন, এই যে এই যে একটা মানে বিচ্যুতি, এটা যদি বাচ্চা দেখে বড় হয়, তাহলে কিন্তু সেই বাচ্চাকে আপনি প্রপার ওয়েতে আনতে পারবেন না। সেই জন্য প্রথম কথা পেরেন্টিং এর হচ্ছে, অথরিটেটিভ পেরেন্টিং এর হচ্ছে যে হ্যাঁ, দেয়ার শুড বি রুলস এন্ড রেগুলেশন, কোনো অবস্থাতেই ওভার পারমিসিভনেস থাকবে না, যে যা চাইছে তাই, তা কখনোই নয়।
বাচ্চাকে সবসময় এটা বোঝাতে হবে যে তুমি পাবে, তুমি কোনো কিছু একটা চাইলে তুমি অবশ্যই পাবে, কিন্তু সেটা এইটা করার পরে। ধরুন আপনার বাচ্চা একটা কিছু চাইছে, আজকে মোমো খেতে চাইছে, সঙ্গে সঙ্গে আপনি হয়তো জানেন 35 টাকাটা আপনার কাছে কিছু না, আপনি এখনই চিকেন মোমো এনে দিতে পারেন, কিন্তু না, আপনি দেবেন না। একটা খুব সুন্দর পোস্ট কিছুদিন আগে হোয়াটসঅ্যাপে ঘুরছিল, জানি না আপনারা করেছেন কিনা, যে বাচ্চাকে অভাব শেখান, সব পেলে নষ্ট জীবন, অনুপম রায়ের সেই গানের মতো, সব পেলে নষ্ট জীবন। বাচ্চা যদি এটা ধরে নেয় যে আমি যা চাইবো তাই সঙ্গে সঙ্গে আমার মুখের সামনে এসে হাজির করা হবে, তাহলে সে সেই জিনিসটার কোনো গুরুত্বই দেবে না। আপনি বললেন আচ্ছা ঠিক আছে, তুমি আজকে মোমো চেয়েছো, তাহলে তুমি আজকে ইভিনিংটায় এই পড়াটা করে আমাকে দেখাও। যদি তুমি এটা কমপ্লিট করতে পারো, তাহলে কালকে ইভিনিং এ তোমাকে অবশ্যই আমি মোমো এনে দেবো, কিন্তু যদি না পারো তাহলে কিন্তু মোমো পাবে না। অর্থাৎ ইউ হ্যাভ টু আর্ন মোমো। পৃথিবীতে কোনো কিছুই ফ্রিতে পাওয়া যায় না। এইটা আপনার বাচ্চাকে প্রথম কথা শেখাতে হবে। এই জিনিসটাকে আমরা বলি কন্টিনজেন্সি। কন্টিনজেন্সি মানে হচ্ছে তুমি আমাকে এক্স দাও, তার বদলে আমি তোমাকে ওয়াই দেব। এক্স না দিলে কিন্তু ওয়াই পাওয়া যাবে না, এক্স দিয়ে তুমি ওয়াইটাকে আর্ন করবে। এই লিমিট সেটিং স্মার্টফোনের ক্ষেত্রে আমার কাছে অনেক বাবা মা আসেন যে স্মার্টফোন তো দেখছেই, কি করব। সেখানে আমরা যেটা বলি যে প্রথম দিন থেকে যখনই আপনি দেখলেন যে অনলাইন ক্লাস হবে, এরকম একটা সিচুয়েশন, বা এখন সেটা করা যেতে পারে যে লিমিট সেটিং। লিমিট সেটিং ব্যাপারটা কি, না ঠিক আছে, তোমার অনলাইন ক্লাসে বাবা মাকে ভিজিলেন্ট থাকতে হবে। যতই বিজি বাবা মা হন না কেন, তাকে ভিজিলেন্ট থাকতে হবে বাচ্চার স্বার্থে। ধরুন আপনার বাচ্চা দুটো ক্লাসের মাঝখানে ইউটিউব দেখছে কিনা, সেটা কিন্তু আপনাকে মনিটর করতে হবে। আপনাকে, আপনি যে ডিভাইসটা বাচ্চাকে দিয়েছেন, তাতে কিন্তু কিছু অ্যাপ আছে যেখানে কিছু কিছু সাইট অ্যাক্সেস করতে পারবে না বাচ্চা, সেই সাইট গুলোকে আপনাকে ব্লক করে দিতে হবে। এবং আপনার বাচ্চা ডিমান্ড করছে, আমার ওই বন্ধু তো সারাদিন গেম খেলে, আমার ওই বন্ধু তো ফ্রি ফায়ার খেলে, আমার ওই বন্ধু তো মাইনক্রাফট খেলে, আমি কেন খেলবো না? সেখানে আপনাকে কিছুই দেবেন না বলা যাবে না। লিমিট সেটিং। লিমিট কিরকম, ঠিক আছে, তোমার ক্লাস হয়ে গেল, তারপর তুমি খাও, চান করো, তারপরে তুমি 15 মিনিটের জন্য ফোন দেখার এলিজিবল। কিন্তু এই যে 15 মিনিট বা 30 মিনিট যে সময়টা আপনি তাকে বলছেন, সেই সময়টার পরে স্মার্টফোন কিন্তু তার কাছে থাকবে না। সেটা আপনি যদি বাড়িতে থেকে করতে পারেন ভালো, তা না হলে হোল টাইমার রেখে হোক, যেভাবে হোক, আর বাড়ির কোনো গ্র্যান্ড পেরেন্টস তিনি হন, তিনি, তাকে কিন্তু এটা নিয়ে নিতে হবে। বাচ্চা খুব বিদ্রোহ করবে, কিন্তু সেই বিদ্রোহতে ভয় পেলে চলবে না। বাচ্চা অনেক এক্সাম্পল দেবে, তাতে ভয় পেলে চলবে না। না, আমার বাড়িতে এই রুলস এন্ড রেগুলেশন চলবে। তুমি, ইউ আর এলিজিবল ফর 30 মিনিট স্মার্টফোন সিইং ইন দ্য আফটারনুন। আর তুমি হয়তো নাইটে, নাইটে তাও হ্যাঁ, আমাদের আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স এর যে গাইডলাইনটা আছে, তাতে কিন্তু পরিষ্কার বলা আছে যে নো স্ক্রিন অ্যাট বেডরুম। অর্থাৎ বেডরুমে কোনো টিভি স্ক্রিন বা কোনো স্মার্টফোন স্ক্রিন থাকবে না। সেখানে আপনাকে কিন্তু কিছু স্বার্থ ত্যাগ করতে হবে। যখন ধরুন আপনি বাচ্চাকে পড়াতে বসেছেন সন্ধেবেলা, বাচ্চা লিখছে বা পড়ছে, আপনি পাশে বসে স্মার্টফোন দেখে যাচ্ছেন, না, তা হবে না। তাহলে কিন্তু বাচ্চা পরের দিন আপনাকে মানে জিজ্ঞাসা করবে, তুমি তো দেখো, তাহলে আমি কেন দেখবো না? সেই একই কথায় ফিরে আসছি, টু বি এ গুড পেরেন্ট ইউ হ্যাভ টু বি এ গুড পার্সন। যখন আপনি আপনার বাচ্চার সাথে আছেন, ইউ গিভ ইউর 200%। তখন সম্পূর্ণ কোয়ালিটি টাইম স্পেন্ড করুন বাচ্চার সাথে। বাচ্চাকে অফলাইন নানা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ এর মধ্যে দিন। বাচ্চাকে গানের ক্লাসে নিয়ে যান, এখন তো মোটামুটি সবকিছুই খুলে গেছে। বাচ্চাকে আবৃত্তি শেখান, নাচ শেখান, বাচ্চাকে নাটক শেখান, বিভিন্ন ভাবে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। দেখা গেছে যে এই যে নানা রকমের সংস্কৃতি চর্চা, সাংস্কৃতিক একটা এনভায়রনমেন্ট যদি বাচ্চাকে দেয়া যায়, সেটা তার ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে। স্মার্টফোন যেমন তার ক্ষতি করছে, তার অপোজিট রেমেডি হচ্ছে আদার দেন একাডেমিক্স। বারবার একটা কথা আমরা যারা এই লাইনে আছি বলি, যে একাডেমিক্স অর্থাৎ স্কুলের পড়াশোনা নিয়ে খুব বেশি মানে কনসেন্ট্রেট করা এই সিচুয়েশনের মধ্যে সম্ভবপর নয়। স্কুলের পড়া অবশ্যই করবে, তাতে সে 80% পেলো না 85% পেলো সেই নিয়ে লাফালাফি করার প্রয়োজন নেই। রাদার
স্কুলের পড়ার পাশাপাশি আপনি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে বাচ্চাকে ইনভলভ করুন। তাহলে কিন্তু সে অনেক সময়টাই অনলাইনে না থেকে অফলাইনে থাকছে এবং কোয়ালিটি টাইম স্পেন্ড করছে তার বন্ধুদের সাথে, বা ইভেন অনলাইনেও ধরুন সে কোনো একটা গানের ক্লাস করছে, তাহলে সেই সময়টা কিন্তু সে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করছে তার গুরুজির সাথে বা যিনি শেখাচ্ছেন তার সাথে। তো সেই জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে বাচ্চাকে প্রপার পেরেন্টিং পেরেন্টিং এর মধ্যে রাখা। ডেসপারেট সিচুয়েশন নিডস ডেসপারেট মেজার্স। কি করা যাবে, করোনা প্যান্ডেমিক হয়েছে, তার আগেও চাইল্ড অ্যাডোলেসেন্ট গ্রুপে প্রবলেম ছিল, এখন প্রবলেমটা আরো বেড়েছে, তারা আরো বেশি ডিসরেসপেক্টফুল হয়ে গেছে। তারা আজকালকার বাচ্চাদের যেটা আমরা দেখছি যে তারা কাউকে সম্মান করে না, তারা নিজেকে সম্মান করে না, বাবা মাকে সম্মান করে না, বন্ধুকে সম্মান করে না। এই যে একটা ডিকাডেন্স, এই যে একটা অবক্ষয়, এটা একটা সামগ্রিক অবক্ষয় হয়েছে। তো সেই অবক্ষয়ের মধ্যেও কি ভালো ছেলে মেয়ে তৈরি হচ্ছে না? হ্যাঁ, তৈরি হচ্ছে, কিন্তু তাদের সংখ্যা কম। এবার আপনিও তো ভাববেন আমার কপালেই বা এরকম ছেলে মেয়ে হলো কেন। আপনার মতো মানে এরকম অবক্ষয়ের শিকার ছেলে মেয়ের সংখ্যাই বেশি। আপনি যে পেরেন্ট যিনি ভীষণ পাজল, ভীষণ অ্যাংশিয়াস, ভীষণ ডিপ্রেস, আপনাদের সংখ্যাই বেশি। সেখানে আপনাকে প্রপার রোল মডেল হিসেবে নিজেকে প্লেস করতে হবে। যখন আপনি বলছেন যে ডিনার টেবিলে কোনো স্মার্টফোন বা কোনো স্ক্রিন থাকবে না, ডিনার টেবিলটা হচ্ছে একটা আইডিয়াল ওয়ে অফ ডিসকাশন। অনেক কিছু নিয়ে সেখানে ডিসকাস করা যেতে পারে। আপনি আপনার বয়সন্ধিক্ষণের ছেলেটিকে নানা কিছু জিজ্ঞেস করতে পারেন, তার বন্ধুদের ব্যাপারে জিজ্ঞেস করতে পারেন, তার কি কি পড়াশোনা হচ্ছে, সে কি ভাবছে, ভবিষ্যতে কি করবে, কেরিয়ার কেরিয়ার নিয়ে চিন্তা করা, নানা কিছু। অর্থাৎ সবসময় যে আমাকে গ্লুড থাকতে হবে একটা স্ক্রিনে, এই জিনিসটা আপনিও করবেন না, আপনার সাথে আপনার বাচ্চাও করবে না। আপনাকে অরুণিমাকে সবসময় রোল মডেল হতে হবে। অরুণিমাকে ধন্যবাদ। অরুণিমা বেশ কিছু পথের সন্ধান আমাদের দিলেন। আমি জানি না রাধা আছেন কিনা। রাধা আছেন? আহ, রাধা মনে হয় নেই। অনির্বাণ সিনহা আছেন? কেউ নেই। আহ, রাধা আছেন? আমরা শেষ করি আলোচনাটা। আজকের আলোচনায় যারা অংশগ্রহণ করেছেন তাদের কথা আমি আগেই বলেছি। তারা সকলেই আমাদের তাদের তাদের অভিজ্ঞতার কথা বলেছেন, এবং যে কথাটা বারবারই বলার, যে খুব পরিষ্কার করে বলার, যে মহামারী পৃথিবীতে এর আগে অনেক এসেছে, সেই কাটিয়ে মানুষই সেগুলো কাটিয়ে উঠেছেন, তারপরে তাদের স্বাভাবিক জীবনযাপনে ফিরেছেন। আমাদেরও সেই কাজে সচেষ্ট হতে হবে, এবং বিশেষ করে শিশু কিশোরদের ভীষণ করে যত্ন নিতে হবে। এবং অরুণিমা খুব সুন্দর বলেছেন শুরুতেই যে পেরেন্টিং এর কথা, এবং সেখানে বলছেন যে অভিভাবককে ভালো লোক হতে হবে, ভালো মানুষ হতে হবে। অভিভাবক যারা রয়েছেন তাদেরকে আমরা বারবার অনুরোধ করছি যে শিশুদের প্রতি, কিশোরদের প্রতি যত্ন নিন। এবং অরুণিমা আরো একটি কথা বারবার বলেছেন, কোয়ালিটি টাইম। ভীষণ করে শিশু কিশোরদের সাথে কথা বলুন নানা বিষয়ে। শুধু স্কুলের বা ক্লাসের লেখাপড়া নয়, তাছাড়াও অনেক বক্তব্য আছে। তাদের সাথে ইন্টারাকশন করুন, এবং খুব বেশি যত্ন নিন শিশু কিশোরদের। এবং ওই ডিনার টেবিল ডিসকাশন যেটা বললো আর কি, সেটা আমাদের নিম্নবিত্ত পরিবারে হয়তো সবসময় থাকে না, কিন্তু তো মূল কথা যেটা, শিশু কিশোরদের সঙ্গে আহ পরিবারের সময় নিন, সময় দিন তাদেরকে, এবং তাদের প্রতি যত্ন নিন, খেয়াল রাখুন। তারা ক্লাসে ফার্স্ট না হতে পারে, সেকেন্ড না হতে পারে, তারা যেন ভালো মানুষ হয়, সেটার দিকে যেন আমরা যত্নবান হই। সকলকে ধন্যবাদ আমাকে মানে সহযোগিতা করার জন্য। এবং আমি আবারও প্রাইসকে ধন্যবাদ জানাই যে আজকের সময়ে দাঁড়িয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করলাম। এবং আমি অনুরোধ করব আগামী দিনে যেন শুধুমাত্র পেরেন্টিং নিয়ে একটা এরকম সেশন করা যায় কিনা ভাববেন। সকলকে ধন্যবাদ। শুভরাত্রি।